বুঝছি। দেখো তো আছে কিনা, সাউন্ড অফ করে দেওয়া ছিল, এবার দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। দেখো তো আছে কিনা, সাউন্ড অফ করে দেওয়া ছিল, এবার দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে? দেখো তো আছে কিনা, সাউন্ড অফ করে দেওয়া ছিল, এবার দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা এখন সাউন্ড ঠিক আছে, আশা করছি আমরা এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, তাই না? সো আমরা যদি থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এটা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় দেখছি। প্রথম পত্রের পঞ্চম অধ্যায় আমরা এটা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় দেখছি। আচ্ছা আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। আমরা সিকিউ সমাধান করব কিছুক্ষণ, দুই একদিনের মধ্যে আমরা ডিরেক্ট সিকিউ সমাধানে যাব। আগে তোমাদের বেসিক বিষয়গুলো দেখাই। প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, আমরা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় দেখব পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। এবং শুরুতেই কিছু কথা বলে নেই, আমাদের সাথে কালকে একটা ঘটনা ঘটে গেছে এবং তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করেছো, স্পেশালি আমি তোমাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলটিমেটলি তোমরাই আমাদের ভিত্তি। আমরা কিভাবে পড়াচ্ছি বাইরের মানুষ জানবে না, তোমরা জানবা, কারণ আমাদের ব্যাচটা সিক্রেট, শুধুমাত্র পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমরা এগুলো পড়াচ্ছি, বাইরের কাউকে পড়াচ্ছি না। সো বাইরের মানুষগুলো জানবে না আমরা কেমন সার্ভিস দিচ্ছে। সো আলটিমেটলি তুমি কি ফিল করো, তোমার ভিতর থেকে কি আসে যে তুমি প্রপার সাপোর্ট পাচ্ছ কিনা, সেটা তুমি জানাইছো, সেটা নিয়ে আমরা খুবই খুশি তোমাদের উপরে। এবং ইনশাআল্লাহ আমাদের সার্ভিসে কোনো কমতি থাকবে না। তোমরা কখনোই বিভ্রান্ত হবা না যে অনেকে দেখবা যে অনেক কথা বলতেছে প্রয়োগ স্বাধীনকে নিয়ে। এর কারণ হচ্ছে একটাই, যে প্রয়োগ স্বাধীন যে পরিমাণ স্টুডেন্টদের কাছে ভরসার নাম হয়ে উঠেছে, তারা সেই পরিমাণ স্টুডেন্টের কাছে পৌঁছাইতে পারে নাই এবং তাদের কাছে স্টুডেন্টরা সে পরিমাণ ভরসা পায় না। সো আমরা প্রয়োগ স্বাধীনের কথা যখন বলি, প্রয়োগ স্বাধীন যে পরিমাণ ভরসাটা তোমাদের কাছে অর্জন করেছে, অন্য কেউ সেটা পারে নাই। তোমরা যে ভরসা করে 850+ মানুষ যুক্ত হয়েছ, এই 850+ মানুষ কি ফাও কথা নাকি? অনেকে ব্যাচ দিয়েছে, ব্যাচ দিয়ে 100 স্টুডেন্ট পায় নাই, 200 পায় নাই, পাগলা হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে যে ওরা এত স্টুডেন্ট পাইলো, স্টুডেন্ট ওদেরকে এত ভালো কমেন্টস করছে, এত প্রশংসা করছে, আমরা পাইতেছি না, আমরা তো পাগল হয়ে গেছি, আমরা এখন পাগলা কুত্তা হয়ে গেছি। এই পাগলা কুত্তার যে মনোভাব, এই যে আগ্রাসী মনোভাব, যায় একটা অ্যানোনিমাস পোস্ট দিই ওদেরকে নিয়ে। আচ্ছা, দ্বিতীয় পত্রের আচ্ছা দ্বিতীয় পত্র, ওকে, তাহলে এটা দ্বিতীয় পত্র। আমি কি গোলাই ফেলছি? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় পত্রের। আমরা তো ফার্স্ট পেপারে দুইটা ক্লাস করেছি, দুইটা চ্যাপ্টার, আমার সেকেন্ড পেপারে আবার দুইটা পড়ব। ওকে, আমরা অনেক কথা বলেছি, অনেক কথা হলো তোমাদের সাথে। আমি সত্যিই তোমাদের সাথে খুবই আনন্দিত তোমাদের সাথে, এবং আমি পার্সোনালি গ্রেটফুল টু অল অফ ইউ, বিকজ ইউ আর দ্য বেস্ট। অ্যান্ড এই বেস্টটাকে ধরেই আমরা সামনে আগাবো এবং এখান থেকে একটা বেস্ট আউটপুট আনবো ইনশাআল্লাহ। ওকে, আমরা আজকে যেটা দেখব পণ্য পণ্যের মূল্য নির্ধারণ। যেটা হয়েছে, যাকে আমরা স্লাইড বানাইতে দিছি, আমার স্লাইডগুলো সে ভুল করে এখানে বারবার প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্রের জায়গায় ও লিখছে প্রথম পত্র, আর প্রথম পত্রের জায়গায় লিখছে দ্বিতীয় পত্র। আচ্ছা, এটা কোনো বিষয় না, এটা আমি ঠিক করে দিয়ে দিব। ওকে,
ঠিক আছে, হ্যাঁ দেখেছি ধুয়ে দিয়েছো তোমরা। সো আমি সত্যি আনন্দিত এটা নিয়ে, খুবই গর্বিত যে না আমরা যে স্টুডেন্টগুলোকে পড়াই, আমাদের যে ছোট ভাইগুলোকে আমরা পড়াই, যাদেরকে আমরা স্বপ্ন দেখাই, সেই মানুষগুলো আমাদের প্রতি কতটা লয়াল, সেই মানুষগুলো আমাদের কতটা ভালোবাসে, তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখে সেটা আমি বুঝে গেছি। ইনশাল্লাহ তোমাদের এই ভালোবাসার প্রতিদান আমরা দিব। চলো শুরু করি, ঠিক আছে? আজকে আমরা শুরু করি, কথা তো অনেক হলো, আমাদের পড়াশোনা করতে হবে, আমরা পড়াশোনাটা শুরু করি। আচ্ছা দেখো, এই অধ্যায়ে আমরা কি কি পড়বো? পণ্যের ধারণা। আমরা গতদিন একটু দেখেছিলাম যে পণ্য আসলে কোনটা। তোমাকে যদি আমি একটু পণ্য সম্পর্কে বলি, পণ্য হচ্ছে কোনটা সেটা নিয়ে আমরা একটু যদি কথা বলি যে পণ্য, ঠিক আছে? এই যে পণ্য, একটা আছে পণ্য, আরেকটা হচ্ছে আমরা সেবা নিয়ে কথা বলবো। সো সেবাটা পরে দিই। পণ্য কোনটা? যেটা আমরা জাস্ট এখন আপাতত মনে রাখো, পণ্য হচ্ছে যেটা আমরা ভোগ করি, যেটা আমরা খাই, সেটাকে আমরা বলছি পণ্য, ঠিক আছে? সো এই পণ্য সম্পর্কে দেখবো, পণ্যের ধারণা দেখবো, পণ্যের হচ্ছে কি আছে, পণ্যের স্তরগুলো দেখবো যে পণ্য কোন কোন স্তরে আছে, পণ্যের শ্রেণী বিভাগ। এই যে পণ্যের শ্রেণী বিভাগ দেখতেছো, তোমরা একটু বইয়ে এটা তোমাদের মার্ক করে রাখো, এখান থেকে তোমাদের মাস্ট সিকিউ হবে। এই জায়গাটা থেকে তোমাকে অবশ্যই সিকিউ উত্তর করতে হবে। সৃজনশীল প্রশ্ন বোর্ডে দেখবা এই যে পণ্যের শ্রেণী বিভাগ এখান থেকে আসছে। এরপর আমরা দেখবো ভোগ্য পণ্য, কোনটা ভোগের উদ্দেশ্যে খায়, নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া দেখবো, পণ্যের জীবন চক্র দেখবো। এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। I'm also big fan all of you, তোমাদের সকলের বিগ ফ্যান আমি। আচ্ছা তোমরা এক একটা বাঘের বাচ্চা। চলো পণ্যের ধারণা নিয়ে একটু কথা বলি। পণ্যের কি বলছে দেখো, পণ্য আমরা আগের ক্লাসে অভাব দেখছি না, আমরা কিন্তু আগের ক্লাসে অভাব সম্পর্কে জেনেছি যে অভাব কোনটা, অভাব কোনটা, আমরা প্রয়োজন, অভাব, চাহিদা দেখেছি। অভাব কোনটা? যখন আমার ক্ষুধা লাগে, আমি যে জিনিসটা খাই সেটাই হচ্ছে আমার অভাব। আমার কোনো কিছু থেকে বঞ্চিত মনে হওয়ার যে অনুভূতি, সেটাকে আমরা প্রয়োজন বলছিলাম। আর অভাব কোনটা ছিল আমাদের? যেটা আমরা খাই। যেমন বাংলাদেশি হইলে আমরা বার্গার খাবো, যদি রাশিয়ান হয় তারা রাশিয়ান ফুডস খাবে, তাই না? অথবা আমেরিকান হলে সে বার্গার খাবে। সো একজন ব্যক্তি যেটা খাচ্ছে, যেটা ভোগ করছে, সেটার যে চাওয়া, সেটাকে আমরা বলছি কি? অভাব। সো এই অভাব বা প্রয়োজন, দেখো অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন কিছু যা বাজারে অর্পণ করা হয়। দেখো তাহলে পণ্যটা কি? যেটা তোমার অভাব বা প্রয়োজন মেটাতে পারবে এমন যে কোনো কিছু যেটা বাজারে কি করা হয়? অর্পণ করা হয়। বাজার অর্পণ কি আমরা আগে দেখেছিলাম। বাজার অর্পণ বা বাজারে আমরা যে জিনিসগুলো নিয়ে বিজনেস করি, যেটা নিয়ে ব্যবসা করি, সেটাকে আমরা কি বলি? বাজার অর্পণ। তাহলে বাজার অর্পণ ক্ষেত্রে আমরা গতদিন কি দেখছিলাম? বাজার অর্পণ পণ্য হতে পারে, বাজার অর্পণের মধ্যে পণ্য থাকতে পারে যেটা আমি ধরতে পারি, ছুঁইতে পারি, খাইতে পারি। এরপরে কি থাকতে পারে? সেবা, যে সেবা আমরা ধরতে পারি না বাট এটা আমাদের প্রয়োজন মেটায়। আরেকটা কি? অভিজ্ঞতা, ঠিক আছে? অভিজ্ঞতা, তোমার যেটাই প্রয়োজন ও অভাব মেটাবে, তোমার যে জিনিসটা প্রয়োজন ও অভাব মেটাবে, সেটাকে আমরা কি বলবো? পণ্য বলবো। তাহলে দেখো অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন যে কোনো কিছু বাজারে যেটা অর্পণ করা হয়, সেটাকে আমরা কি বলছি? পণ্য। ওকে, এরপর দেখো পণ্য কি করে? পণ্য ভোক্তার, দেখো পণ্য ভোক্তার প্রয়োজন, অভাব ও চাহিদার সন্তুষ্টি বিধান করে। পণ্য কি করে? একজন ভোক্তার প্রথমে প্রয়োজন, তারপর অভাব, তারপর চাহিদার সন্তুষ্টিটা বিধান করে। প্রথমে আমাদের প্রয়োজন অনুভূত হয়, তারপরে প্রয়োজন থেকে অভাব আসে, অভাব থেকে চাহিদা আসে। তাহলে পণ্যটা কি করছে? পণ্যটা প্রথমে প্রয়োজন, এরপরে অভাব, তারপরে ভোক্তার চাহিদাটা মিট আপ করছে। পণ্য ক্রেতা বা ভোক্তার মনোযোগ আকর্ষণ, গ্রহণ, ব্যবহার বা ভোগের জন্য বাজারে উপস্থাপন করা হয়। এই যে পণ্যটা আমরা বাজারে ছাড়ি, কেন পণ্যটা বাজারে ছাড়ি? কারণ আমাদের আকর্ষণ বাড়বে। ধরো তোমার খুব ভালো লাগে, একটা হচ্ছে বাইক ভালো লাগে, এখন যদি বাজারে একটা ভালো বাইক আসে, ওটার প্রতি তোমার আকর্ষণ বাড়বে না? এই যে এখন আমি রিসেন্টলি দেখছি যে হিরো এক্সট্রিম একটা বাইক আসছে বাজারে, অনেকের এটার প্রতি খুব আগ্রহ। তাহলে এই যে পণ্যটা বাজারে ছাড়া হচ্ছে কেন? ক্রেতাদের আকর্ষণ সৃষ্টি করার জন্য। এরপরে কি হচ্ছে? কিছু মানুষ সেটা কিনছে, সেটা কিছু মানুষ গ্রহণ করছে, মানে কিছু মানুষ সেটা কিনে ফেলতেছে, কেনার পরে সেটা কি করতেছে? ব্যবহার বা ভোগ করতেছে। তাহলে পণ্য বাজারে কেন অর্পণ করা হচ্ছে, বাজারে কেন ছাড়া হচ্ছে? ক্রেতাদের আকর্ষণ, গ্রহণ এবং ব্যবহার বা ভোগের জন্য।
পণ্যের বিনিময়ে মূল্য রয়েছে যা দ্বারা পণ্য আদান প্রদান হয়। মূল্য কি? যে পণ্যের বিনিময়ে তুমি যা দাও, তুমি বাজারে ধরো জিলাপি কিনতে গেছো, ঠিক আছে, তুমি বাজারে জিলাপি কিনতে গেলা, যে আমাদের ইসরাত বাজারে জিলাপি কিনতে গেছে, জিলাপি কিনতে যদি ইসরাত কাঁঠাল পাতা আম পাতা নিয়ে যায়, দিবে? দিবে না। তাহলে কি দিতে হবে? টাকা দিতে হবে। তাহলে এই যে পণ্যের বিনিময়ে তুমি টাকা যেটা দিচ্ছ সেটাকে আমরা কি বলছি? মূল্য। তাহলে প্রতিটা পণ্যের একটা মূল্য থাকবে। পণ্য ক্রয় করে ভোক্তা কার্যকরী ব্যক্তিগত সামাজিক ও মনস্তাত্ত্বিক সন্তুষ্টি লাভ করে। তো পণ্য কেন একজন মানুষ ক্রয় করে? তার কার্যকরীর জন্য, ব্যক্তিগত কাজের জন্য, সামাজিক বা মনস্তাত্ত্বিক সন্তুষ্টি লাভের জন্য। সো এই যে প্রথমে পণ্য সম্পর্কে যে ওভারভিউ আছে, পণ্য সম্পর্কে যে ধারণাটা আমরা দিচ্ছি, সেই ধারণাটা তোমরা বুঝতে পেরেছো না যে আসলে পণ্য জিনিসটা কি, পণ্য কিসের জন্য বাজারে ছাড়া হচ্ছে, এগুলো কি তোমরা একটু বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও। ওকে, যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। ঠিক আছে, পরবর্তী স্লাইড কি দেখো, পণ্যের স্তর। সো পণ্যের মূলত কয়টা স্তর থাকে সেটা আমরা দেখব, যে পণ্যের 3টা স্তর থাকবে। এটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। এই যে পণ্যের স্তর, এটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ, বাট এটা সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ সিকিউ দুই জায়গায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। কোথা থেকে প্রশ্ন আসবে সেই জায়গাগুলো কিন্তু আমি তোমাদের বলে দেই। সো তোমরা যারা মনে রাখবা যে ভাইয়া কি বলছে, কোথা থেকে প্রশ্ন আসবে বলতেছে, এই জায়গাগুলো যারা ধরে রাখতে পারবা, খাতায় নোট করে রাখতে পারবা যে ভাইয়া এই টপিকটা বলছে, এটা থেকে বলছিল এমসিকিউ বা সিকিউ আসবে। পরীক্ষার হলে গিয়ে দেখবে এটা একা থেকে প্রশ্ন এসেছে। তুমি যদি এখন এটা নোট না করো, পরীক্ষার হলে কষ্ট পাবা যে ইস ভাই তো বলছিল এখান থেকে প্রশ্ন আসবে, আমি তো নোট করি না, আহা হা কি কষ্ট, আমি যদি সেদিন নোট করতাম খুব ভালো হতো। দেখো কি মনে রাখবা যে পণ্যের স্তর যেটা আছে, পণ্যের স্তরটাকে আমরা কয় ভাগে ভাগ করব? পণ্যের হচ্ছে 3টা স্তর আছে, এটা সবসময় মনে রাখবা। পণ্যের স্তর কয়টা? পণ্যের স্তর হচ্ছে 3টা। প্রথমটা কি দেখো, প্রথম স্তরে আমরা কি দেখব? প্রথম স্তরে আমরা দেখব হচ্ছে, আমরা যে পণ্যের স্তরের কথা বলছি, কয়টা স্তরের কথা? 3টা স্তর। প্রথম স্তরে দেখব সুবিধা, মূল, এখানে হচ্ছে সুবিধা, ঠিক আছে, সুবিধা বা মৌলিক ক্রেতা ভ্যালু, সুবিধা বা মৌলিক ক্রেতা বলি। তাহলে আমরা যখন প্রথম স্তরটা দেখছি, প্রথম স্তরে আমরা কি পাচ্ছি? মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধা, মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধা। ক্রেতারা পণ্য ক্রয়ের মাধ্যমে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে তাকে মৌলিক ক্রেতা ভ্যালু বলে। এখন সুবিধা কি, এটা তোমাকে আরেকটু সুন্দর করে বোঝায়, ঠিক আছে, আরেকটু সুন্দর করে তোমাকে বোঝায়। ধরো কিসের উদাহরণ দেই? টুথপেস্ট, ঠিক আছে, টুথপেস্টে কি থাকে? আচ্ছা, টুথপেস্টের প্যাকেট আমার কাছে আপাতত নাই, আমি দেখি কিছু পাই কিনা। আচ্ছা, কলমটাতে বুঝাই, হ্যাঁ, টুথপেস্টটাতেও বুঝাই আগে, তারপরে কলমে আসি। তো টুথপেস্ট আমরা কেন নেই বলো তো? টুথপেস্ট আমরা নেই হচ্ছে দাঁত ব্রাশ করতে, তাই না? টুথপেস্ট আমরা কেন নেই? দাঁত ব্রাশ করতে। এখন এই টুথপেস্ট যখন আমরা কথা বলছি, এই যে পেপসোডেনের কথা বলছি, যখন টুথপেস্ট এটার কথা যখন বলতেছি, আমরা কেন নেই? দাঁত ব্রাশ করার জন্য। এখন এই টুথপেস্টটা যখন কিনি, প্রথমে কি থাকে? একটা প্যাকেট থাকে এরকম, তাই না? এরকম একটা লম্বা প্যাকেট থাকে। এই লম্বা প্যাকেটের মধ্যে ধরো যে এটা হচ্ছে একটা টুথপেস্টের বক্স আছে, এর মধ্যে এগুলো পেস্ট, ঠিক আছে, এগুলো পেস্ট। আমরা কি করি? টুথপেস্টের ভিতর থেকে পেস্টটা বের করে ব্রাশ করি। তাহলে এই টুথপেস্টের ভেতর থেকে যে পেস্টটা তুমি নিচ্ছ, যেটা তুমি ব্যবহার করতেছো, সেটাই হচ্ছে তোমার মূল পণ্য বা সুবিধা। এটা হচ্ছে তোমার কি? সুবিধা। এটা তোমার কি? মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধা। ক্রেতারা পণ্য ক্রয়ের মাধ্যমে যেসব সেবা বা সুবিধা প্রত্যাশা করে। তুমি টুথপেস্ট কেন কিনছো? তুমি কি সুবিধা চাও? দাঁতটা ব্রাশ করবে। তাহলে ওই টুথপেস্টের মধ্যে যে ভেতরে পেস্টটা আছে, সেটাকে আমরা কি বলছি? সুবিধা। এখন কলমটার কথা বলি। দেখো এই যে কলম, খেয়াল করো, এটা কলম দেখতেছো, তাই না? দেখা যায় না? দেখো এই যে কলম, ঠিক আছে। সো এই যে কলম দেখতেছো, এই কলমটা কি হয়? পেপার আছে, পেপার, হ্যাঁ আচ্ছা পাইছি। দেখো এই যে কলমটা আছে, এই কলম থেকে আমরা কি প্রত্যাশা করি বলো তো? এই কলম থেকে আমরা কি প্রত্যাশা করি? এই কলম থেকে প্রত্যাশা করি কলমটা লিখবে। এই কলম থেকে কি প্রত্যাশা করছি? কলমটা লিখবে। এই কলমটা একটা পণ্য। এই কলমের ভিতর যে আমরা লিখতেছি, দেখো এই যে আমি লিখতেছি, এখানে লাল কালি বের হইতেছে, এটাই হচ্ছে এটার মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধা। তাহলে একটা পণ্যের ভিতরে যেটা আমি অ্যাকচুয়ালি গ্রহণ করি, খাই বা ব্যবহার করি, ওই মূল অংশটাকে আমরা কি বলছি? মূল অংশটাকে আমরা বলছি সুবিধা বা মৌলিক ক্রেতা ভ্যালু। এই প্রথম পয়েন্টটা বুঝছো কিনা বলো তো? যে মৌলিক ক্রেতা ভ্যালু যেটা আছে সেটা বুঝছো কিনা? আচ্ছা, যেটাই হোক, আমরা সবুজ কালার বানাই ফেলছি। আমরা একটা পেপসনের দোকান খুলবো আমি ভাবতেছি।
তাহলে মৌলিক ক্রেতা ভ্যালু বা মূল সুবিধা যেটা, সেটা ক্লিয়ার না বলো তো? ক্লিয়ার, ওকে। এরপরে চলে আসো প্রকৃত পণ্যটা কি। প্রকৃত পণ্য হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে পণ্যের সামগ্রিক যে কাঠামো তৈরি করা হয় তাকে প্রকৃত পণ্য বলা হয়। দেখো আমরা যদি চিন্তা করি এই যে ভেতরের যেটা আছে এটাকে যদি আমরা পেস্ট বলি, ঠিক আছে, এটাকে যদি আমরা কি বলি, পেস্ট বলি, টুথপেস্টের যে পেস্টটা বলি, এই পেস্টটাকে আবরণ করে কি থাকে, একটা বড় কাঠামো থাকে, তাই না? এই যে কাঠামোটা তোমরা দেখছো, এই কাঠামোটা হচ্ছে প্রকৃত পণ্য। আর একটু প্র্যাকটিক্যালি দেখাই, এই যে কলমের কালিটা বের হলো, ঠিক আছে, দেখো এই যে কলমের কালিটা বের হইলো, কলমের কালিটা যে বের হইলো, এই কলমের কালিটা হচ্ছে কি আমার সুবিধা। এখন এই কলমের কালিটাকে আবরণ আকারে পুরা কলমটা আছে না, এই পুরা কলমটা হচ্ছে প্রকৃত পণ্য। তাহলে প্রকৃত পণ্য আর সুবিধার মধ্যে পার্থক্য কি? প্রকৃত পণ্যের ভিতরের থেকে যেটা আসতেছে, ভেতর থেকে যেটা বের হইতেছে, ওইটা হচ্ছে আমার সুবিধা। আর এই যে মূল সুবিধা যেটা আছে বা মৌলিক ক্রেতা ভ্যালু আছে, ওইটাকে ঘিরে যে আবরণটা আছে, ওই আবরণটা হচ্ছে আমার জন্য প্রকৃত পণ্য। তাহলে প্রকৃত পণ্য কি? যেটা আমার সুবিধাকে আবৃত করে রাখে, আবরণ দিয়ে রাখে। এক দুই বুঝলে 3 নাম্বারটা পানি ভাত, ঠিক আছে, 1 আর 2 বুঝলে 3 নাম্বারটা পানি ভাত। হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো? নো ইস্যুস। এরপরে দেখো 3 নাম্বারটা সবচেয়ে সহজ। 3 নাম্বারটা কি? বর্ধিত পণ্য। বর্ধিত পণ্য বা এটাকে অনেক সময় কি বলা হয়, অতিরিক্ত পণ্য। দেখো পণ্যের মৌলিক ক্রেতা ভ্যালু প্রকৃত পণ্য ছাড়া ভোক্তাকে যে অতিরিক্ত সুবিধা প্রদান করা হয় সেটাকে বর্ধিত পণ্য বলা হচ্ছে। তাহলে এই অতিরিক্ত সেবাগুলো কি, তোমাকে আমি একটু লিখে দিব। এটা অতিরিক্ত সেবা বা বর্ধিত পণ্য, এটা একটু আমি লিখে দিই, এটা একটু লিখো। বর্ধিত পণ্য যেটা আছে, দেখো বর্ধিত পণ্য, বর্ধিত পণ্য, ঠিক আছে, এই যে বর্ধিত পণ্য আছে, বর্ধিত পণ্যটা কি? অতিরিক্ত সেবা। এই বর্ধিত পণ্যটা কি মনে রাখবা? এটা হচ্ছে অতিরিক্ত সেবা, অতিরিক্ত সেবা। এখন খেয়াল করো, তুমি ধরো একটা মোবাইল কিনছো, তুমি ধরো একটা মোবাইল কিনলা, ঠিক আছে, এই যে মোবাইলটা যখন কিনলা, দেখো এই যে মোবাইল যেটা, এই মোবাইলটা হচ্ছে তোমার প্রকৃত পণ্য। মোবাইলটা কি? প্রকৃত পণ্য। মোবাইলটা তোমার জন্য কি? প্রকৃত পণ্য। তাহলে মোবাইলের সুবিধা বা মৌলিক ক্রেতা ভ্যালু কোনটা? মোবাইল থেকে যে উপযোগ পাচ্ছি, এই যে ভেতরে আমরা আমাকে দেখতে পাচ্ছ, দেখো একটা মানুষ, কালা মানুষ, সাদা গেঞ্জি পরে তোমাদের পড়াইতেছে, মোবাইলটা ব্যবহার করে ফোন কলে কথা বলতে পারতেছো। এই যে মোবাইল থেকে যে সুবিধাটা পাচ্ছ, মোবাইল থেকে যে উপযোগটা পাচ্ছ, সেটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধা। এখন অনেক সময় কি হয়, অনেক সময় হচ্ছে তোমার মোবাইলটা নষ্ট হয়ে যায় না, অনেক সময় কি হয়, তোমার মোবাইলটা নষ্ট হয়ে যায়। মোবাইল নষ্ট হলে কি করতে হয়? তোমাকে দেখা যায় যে 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে, তাই না? সো অনেক সময় কি করছে, তোমাকে এখানে প্রতিষ্ঠান বলে যে আপনাকে ওয়ারেন্টি দিলাম, আপনাকে আমি ওয়ারেন্টি দিলাম, যদি 6 মাসের মধ্যে নষ্ট হয় আপনার মোবাইলটা আমি বিনা পারিশ্রমিকে ঠিক করে দিব। আপনার মোবাইলটা কি করব? বিনা পারিশ্রমিক ঠিক করে দিব। তাহলে দেখো আমাদের মূল পণ্যের বাইরে যখন আমি ব্যবহার করছি, ব্যবহার করার সময় নষ্ট হচ্ছে, সে আমাকে ঠিক করে দিচ্ছে। তাহলে ওয়ারেন্টি একটা হচ্ছে বর্ধিত সেবা বা অতিরিক্ত সেবা। এরপর দেখো অনেক সময় ওয়ারেন্টির পরিবর্তে কিছু প্রতিষ্ঠান গ্যারান্টি দেয়, ভাই তুই নিয়ে যা, তোর যদি সমস্যা হয় আমি তোরা একদম চেঞ্জ করে দিব। তাহলে ওয়ারেন্টি, গ্যারান্টি এগুলো কি? অতিরিক্ত সেবা। এরপরে কি হতে পারে দেখো, এরপরে এটাকে ডেলিভারি হতে পারে, ডেলিভারি খরচ, ডেলিভারি হতে পারে। যে আমরা অনেক সময় কি করি, অনলাইনে কোনো কিছু ডেলিভারি ক্রয় করি না, অনলাইনে কোনো কিছু যদি ক্রয় করি তারা কি করে যে আপনার জন্য ডেলিভারিটা ফ্রি। তাহলে এই যে আমার পণ্য কেনার পর অতিরিক্ত সেবা দিচ্ছে, কোনটা? ওয়ারেন্টি, গ্যারান্টি, ডেলিভারি, এগুলোকে আমরা কি বলবো? বর্ধিত পণ্য। যে মূল পণ্যের বাইরে গিয়ে আপনাকে অতিরিক্ত একটু সেবা দেওয়া। দেখো তো বর্ধিত পণ্য বুঝছো কিনা? বর্ধিত পণ্য হয়েছে কিনা দেখো তো। হ্যাঁ, এগুলো মনে রাখবা যে কোনটা বর্ধিত পণ্য। আচ্ছা, তোমাদের বইয়ে যেভাবে আছে, আমি যদি ভুল না করি, আমি একটু দাঁড়াও দেখি আমি কোনো কিছু আর্ট করতে পারি কিনা।
দেখো আমি যদি ভুল না করি তোমাদের বইয়ে এরকম একটা ছক তোমরা দেখবা, ঠিক আছে? আমি যদি ভুল না করি তোমাদের বইয়ে তোমরা এই ধরনের একটা ছক দেখবা, যেখানে যে সবার প্রথমে ভিতরের যে স্তর, দেখো সবচেয়ে ভিতরের যে স্তর এটা হচ্ছে আমার মূল পণ্য, এটা আমার কি মূল পণ্য, এটা আমার জন্য কি মূল পণ্য। সবার ভেতরের যে স্তরটা আছে সেটা কি আমার জন্য মূল পণ্য, বা এটাকে আমরা কি বলছি সুবিধা, এটাকে মূল পণ্য বলছি, সুবিধা বলছি, বা কি বলছি মৌলিক ক্রেতা ভ্যালু, বা এটাকে আমরা কি বলছি মৌলিক ক্রেতা ভ্যালু। দেখো তোমাদের বইয়ে ঠিক এভাবে দেওয়া আছে যে মূল পণ্য বা সুবিধা বা মৌলিক ক্রেতা ভ্যালু, ঠিক এভাবেই তোমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা তাহলে এখানে যদি এরকম যদি আমরা একটা সার্কেলের মধ্যে দেখি, তাহলে মূল পণ্য সুবিধা বা মৌলিক ক্রেতা ভ্যালু কোথায় থাকে? একদম পণ্যের ভিতরে। এরপরে যে এই যে তোমরা দেখতেছো, দেখো এই যে তোমরা এখানে দেখতেছো যে বাইরের যে আবরণটা, দেখো এই যে বাইরের যে আবরণটা দেখতেছো, এই বাইরের আবরণ যেটা দেখতেছো, এই বাইরের আবরণটাকে আমরা কি বলি জানো? এই বাইরের আবরণটা হচ্ছে আমার জন্য, এই বাইরের আবরণটা আমার জন্য প্রকৃত পণ্য। এই বাইরের মূল পণ্যকে যেটা ঘিরে রাখে প্রকৃত পণ্য। তাহলে মূল পণ্যকে যেটা ঘিরে রাখে সেটাকে আমরা কি বলবো? প্রকৃত পণ্য। মূল পণ্যকে যেটা ঘিরে রাখে সেটাকে আমরা কি বলবো? প্রকৃত পণ্য। এর বাইরে আমরা যখন বর্ধিত পণ্য দেখলাম, দেখো প্রকৃত বর্ধিত পণ্য কোনটা? মূল পণ্যের বাইরে গিয়ে যে অতিরিক্ত সেবা দেওয়া হয় সেটা কি হতে পারে? সেটা তোমার জন্য হতে পারে ওয়ারেন্টি, সেটা তোমার জন্য ওয়ারেন্টি হতে পারে, সেটা তোমার জন্য কি হতে পারে? সেটা তোমার জন্য গ্যারান্টি হতে পারে, ওয়ারেন্টি হতে পারে, গ্যারান্টি হতে পারে। আফটার সেল সার্ভিস যেটাকে আমরা বলি, এটা তোমার জন্য কি হতে পারে? ডেলিভারি হতে পারে, এটা তোমার জন্য হতে পারে ডেলিভারি, এটা তোমার জন্য ডেলিভারি হতে পারে। আরেকটা কি হতে পারে? যে অনেক সময় তোমাকে ইনস্টলেশন করে দিয়ে যায়, যে একটা এসি কিনলেন, আপনার এটা আমি বাসায় সেট করে দিব, যেটাকে আমরা কি বলি? ইনস্টলেশন। ইংরেজিতে হচ্ছে ইনস্টলেশন, বাংলায় হচ্ছে ইনস্টলেশন, বাংলা হচ্ছে আমাদের জন্য সংস্থাপন। জাস্ট এই চারটা মাথায় রাখবা, এবং সবাই একটু উঠাই ফেলো তো এটা। দেখছো আমি কত সুন্দর করে আঁকতে পারি? সবাই একটু উঠে ফেলাও, সবাই উঠাও, সবাই উঠাও, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই উঠে ফেলো। পিডিএফ পাবা, রাতেই পাবা। নোট ডান হয়ে গেছে? দেখো তো আমার আমার যে ছকটা, এটা সুন্দর হয়েছে? আচ্ছা, জাস্ট আ মিনিট। ওকে, ঠিক আছে, নোট ডান হয়ে গেছে তোমাদের। তাইলে চলো, দেখছো কত সুন্দর রাখতে পারি আমরা। তাহলে এই যে পণ্যের স্তর, এই স্তরটা জাস্ট চারটা মনে রাখবা, তাহলে তোমার জন্য খুবই ইজি হবে। এরপরে বলো তো নিচের কোনটি পণ্য স্তরে অন্তর্ভুক্ত নয়? আমাকে একটু বলো তো, এবার এবার উত্তর করতে পারবা না? দেখো তো এইটার মধ্যে আমরা কোনটা দেখি নাই? নিচের কোনটা আমাদের বলেছে যে আমাদের পণ্য স্তরে অন্তর্ভুক্ত নেই? সেটা কি প্রকৃত পণ্য হবে? এটা প্রকৃত পণ্য, অপ্রত্যাশিত পণ্য, বর্ধিত পণ্য, নাকি কোনোটিই নয়?
আমরা এখানে দেখছি কি, দেখো প্রকৃত পণ্য দেখলাম, বর্ধিত পণ্য দেখলাম, কিন্তু অপ্রত্যাশিত পণ্য বলে কিছু দেখিনি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা। সঠিক উত্তর কোনটা? খ নাম্বারটা। এরপরে হচ্ছে পণ্যের সামগ্রিক কাঠামোকে, যে একটা পণ্যের সামগ্রিক কাঠামো যেটাকে ঘিরে একটা পণ্য থাকে, সেই সামগ্রিক কাঠামোকে আমরা কি দেখলাম? দেখো তো, যে একটা পণ্যকে যে ঘিরে থাকে সেটা কি? সামগ্রিক কাঠামো হচ্ছে প্রকৃত পণ্য। সামগ্রিক কাঠামো কি? প্রকৃত পণ্য। এখন পণ্যের শ্রেণীবিভাগ দেখবো। দেখো, প্রধানত আমরা পণ্যকে দুইটা ভাগে ভাগ করব। প্রধানত আমরা পণ্যকে কয়টা ভাগে ভাগ করব? প্রধানত আমরা একটা পণ্যকে দুই ভাগে ভাগ করব। একটা পণ্যকে আমরা কয় ভাগে ভাগ করব? প্রধানত দুইটা ভাগে ভাগ করব। একটা পণ্যকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা পণ্য কি? ভোগ্য পণ্য। আরেকটা পণ্য কি? শিল্প পণ্য। ভোগ্য পণ্য কোনটা? তোমার ভোগের উদ্দেশ্যে, তোমার খাওয়ার উদ্দেশ্যে, তোমার ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্যটা কিনা হবে সেটাকে আমরা বলবো ভোগ্য পণ্য। এই জিনিসটা লেখা আছে, দেখো, চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্যটা কেনা হবে সেটাকে ভোগ্য পণ্য বলবো। আর শিল্প পণ্য কোনটা? যেই পণ্যটা থেকে নতুন কোনো কিছু উৎপাদন করার জন্য আমি পণ্য কিনবো সেটা হবে চূড়ান্ত পণ্য। তাহলে দেখো, যেসব পণ্য উৎপাদন কিংবা পুনঃপ্রক্রিয়াকরণের কাজে ব্যবহার হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ভোগ্য পণ্য। যেমন একটা উদাহরণ দেই, আমি যদি বাজার থেকে এক কাপ চা কিনি, চা কি এই চা দিয়ে আমি নতুন কোনো কিছু বানাবো না খাবো বলো তো? চাটা আমি খাবো, তাহলে চাটা আমার কাছে হচ্ছে ভোগ্য পণ্য। চাটা আমার জন্য কি? ভোগ্য পণ্য। এখন যদি আমি বাজার থেকে 1 কেজি হচ্ছে ধরো যে আমি বাজার থেকে ধরো হচ্ছে কি কিনলাম, আচ্ছা আমরা সহজ একটা উদাহরণে আসি। ধরো আমার একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে? আমার একটা ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরিতে আমি হচ্ছে রুটি বানাই। এই রুটি বানানোর জন্য আটা কিনছি। রুটি বানানোর জন্য আমি কি করলাম? আটা কিনলাম। তাহলে এই আটাটা আমার কি? দেখো তো, এই আটাটা কেন কিনছি? নিজে খাওয়ার জন্য, নাকি এই আটা থেকে আমি রুটি বানাবো এই জন্য? এই আটা থেকে আমি রুটি বানাবো এই জন্য। যখন একটা পণ্য কিনবো, নতুন কোন একটা পণ্য উৎপাদনের জন্য, সেটাকে আমরা কি বলবো? শিল্প পণ্য। সেটাকে আমরা কি বলবো? শিল্প পণ্য। ওকে, জাস্ট মনে রাখবা, যখন আমি ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে, ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করব সেটা ভোগ্য পণ্য। আর যদি পণ্য কিনি আমি নতুন কোনো কিছু উৎপাদন করার জন্য, সেটা হবে আমার জন্য শিল্প পণ্য। আরেকটা উদাহরণ দেই, ধরো টেলিভিশন। অনেকে এটাকে ভুল করো, টেলিভিশন, ঠিক আছে? টেলিভিশন, এটার হাবিতে প্রশ্ন আসছিল টেলিভিশন আর কাঁচামাল। টেলিভিশন এবং কাঁচামাল এই দুইটার মধ্যে কোনটা বলতো? এই দুইটার মধ্যে কোনটা ভোগ্য পণ্য? এই দুইটার মধ্যে কোনটা ভোগ্য পণ্য? আমাকে জাস্ট উত্তর করো যে টেলিভিশন এবং কাঁচামাল এই দুইটা জিনিসের মধ্যে কোনটা ভোগ্য পণ্য? টেলিভিশন, কারণ টেলিভিশনটা আমি বাড়িতে নিয়ে যাব, টেলিভিশনটা আমি দেখবো, ব্যবহার করব। কিন্তু কাঁচামাল থেকে আমি কিছু একটা বানাবো, কোন একটা জিনিস আমি বানাবো, তাহলে টেলিভিশনটা ভোগ্য পণ্য আর কাঁচামালটা হচ্ছে শিল্প পণ্য। বাহ, বুঝছো তোমরা? দেখো, ভোগ্য পণ্যের কথা যখন আমরা বলছি, ভোগ্য পণ্যের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখার চেষ্টা করি যে একটা ভোগ্য পণ্যের কি কি বৈশিষ্ট্য থাকে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতার সংখ্যা বেশি। ধরো একটা চার কথা আমি বলতেছি, তাহলে বলো তো, আর চার কথা বললাম, আরেকটা বললাম হচ্ছে একটা প্রতিষ্ঠান যে গাড়ি উৎপাদন করে, একটা গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ঠিক আছে? এখন কার উৎপাদনকারী, যে এখানে ক্রেতার সংখ্যা কার বেশি হবে? যে গাড়ি উৎপাদন করে সে কি কিনবে? গাড়ির বিভিন্ন পার্টস কিনবে। তাহলে দেখা যাবে প্রতিষ্ঠানে এরকম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান 100-200 আছে, বাট চা খায় এমন ক্রেতার সংখ্যা কত? লাখ লাখ ক্রেতা, তাই না? তাহলে ভোগ্য পণ্য যেগুলো আছে, যেমন চাল ডাল, এই যে পণ্যগুলো আছে, এগুলো কিন্তু আমরা ভোগের জন্য কিনছি। এগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে কিনছি না, পুনঃ বিক্রয়ের উদ্দেশ্য নয়। আবার এমন হইলে হবে না যে তুমি ধরো যে বাড়িতে চাল কিনছো, চাল থেকে ভাত তৈরি করবা। তুমি এখন ভাবতে পারো ভাইয়া তো বলছিল যে কোনো কিছু তৈরি করলে সেটা শিল্পপণ্য না। শিল্পপণ্যটা একটু ভিন্ন, যে তুমি তৈরি করে বিক্রি করবা, তাইলে শিল্পপণ্য হবে। তুমি যদি চাল থেকে ভাত তৈরি করে ওটাকে ধরো, চাল থেকে ভাত তৈরি করে তুমি হচ্ছে কি করো, ফ্রাইড রাইস বানাই বিক্রি করো, সেটা তখন তোমার জন্য শিল্পপণ্য হবে। বাট চাল কিনে তুমি ভাত রান্না করে খাইছো, এটা তোমার তো ভোগ্য পণ্যই হবে, ঠিক আছে? তাহলে এই যে চা আছে, ক্রেতার সংখ্যা কি হবে? অনেক বেশি হবে। ক্রয়ের ঘনত্ব, দেখো তো, যে ব্যক্তিটা
যে ব্যক্তিটা গাড়ি উৎপাদন করছে সে কি প্রতিদিন ক্রয় করবে? প্রতিদিন ক্রয় করবে। ক্রয়ের ঘনত্ব মানে হচ্ছে কতবার ক্রয় করে। ক্রয়ের ঘনত্ব মানে হচ্ছে কতবার ক্রয় করে। ক্রয়ের ঘনত্ব মানে কি? কতবার ক্রয় করে। তাহলে যে ব্যক্তিটা চা খায় সে প্রতিদিন চা খাচ্ছে, তার মানে সে প্রতিদিন চা কিনতেছে। বাট যে ব্যক্তিটা গাড়ি উৎপাদন করতেছে সে ব্যক্তিটা কি প্রতিদিন কেনাকাটা করছে? প্রতিদিন গাড়ি পার্টস কিনতেছে না, একবারে অনেকগুলো কিনে আনতেছে, কিনে এনে সে বানাচ্ছে। বাট চা যে খায় সে কিন্তু একবারে এক বস্তা চা কিনতেছে না, সে একবারে এক কাপ চা নিয়ে খেয়ে সে কি করতেছে, আধা ঘন্টা পর 1 ঘন্টা পরে আবার এক কাপ ধরে খেয়ে সে চলে যাচ্ছে, তাই না? তাহলে ক্রয়ের ঘনত্ব কার বেশি হবে? ভোগ্য পণ্যের, কারণ ভোগ্য পণ্য বারবার ক্রয় করা হয়। এরপরে যেটা আমি বললাম, ক্রয়ের পরিমাণ কম হবে। যে চা তো ভাই আমি একবারে 1 বালতি চা নিয়ে যেতে পারবো না। আমরা কি এমন কখনো করছি যে আমি 1 বালতি এসে বললাম যে এই শরীফ ভাই 1 বালতি চা দে, 1 বালতি চা দে, আমি চা খাবো, এমন বলি? এত চা নেই না। কিন্তু যদি একটা গাড়ির উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় সে কি করবে? একসাথে এক জাহাজ ভর্তি মালামাল আনবে, কারণ তার প্রতিনিয়ত যাতায়াতের কস্টিং আছে, একবারে কিনলে কম দামে পাবে, তাই না? তাহলে ক্রয়ের পরিমাণটা হচ্ছে ভোগ্য পণ্যের ক্ষেত্রে তুলনামূলক কম হবে। এবং ভৌগোলিকভাবে বিস্তৃত মানে কি? এই চা শুধু কি আমি ঢাকায় খাই, বাড়িতে গেলেও খাই, যেখানে কি যাই সেখানে খাই, তার মানে চাটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। কিন্তু গাড়ির উৎপাদনকারী প্রতিষ্ঠান আমার জয়পুরহাটে আছে, মাগুরাতে আছে, নির্দিষ্ট কিছু এরিয়াতে আছে, ভৌগোলিকভাবে বিস্তৃত নয়। দেখো তো এই 4টা বৈশিষ্ট্য নিয়ে কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে কিনা বলো? রাইতা, তোমার সমস্যা আছে? রাইতা, ইসরাত, আলামিন, নাদিয়া, অর্পা, তানহা, ওকে নেক্সট। দেখো জাস্ট শিল্পপণ্যের বৈশিষ্ট্য কি হবে, আমরা এটা একটু আগে এটা বলে ফেলেছি যে এটা ক্রেতার সংখ্যা কম হবে, ক্রয়ের ঘনত্ব, যে এ কিন্তু বারবার ক্রয় করবে না, বারবার ক্রয় করছে না, বাট যখন একবার ক্রয় করছে অনেক বেশি পরিমাণে সে ক্রয় করবে, তাহলে ক্রয়ের পরিমাণটা তার অনেক বেশি। এবং ভৌগোলিকভাবে সে বিস্তৃত নয়, যেমন ঢাকার গাজীপুরেই সব হচ্ছে বড় বড় কারখানাগুলো আছে, তাই না? শিল্প প্রতিষ্ঠানগুলো এই ঢাকার বাইরে আমাদের জয়পুরহাটে কিন্তু নাই। তার মানে এই প্রতিষ্ঠানগুলো একত্রে থাকে, কেন্দ্রীভূত অবস্থায় থাকে, বিস্তৃত থাকে না। ওকে, এখন দেখো ভোগ্য পণ্যের প্রকারভেদ আছে। তাহলে এই ভোগ্য পণ্যের প্রকারভেদটা আমরা সুন্দরভাবে পড়বো। ভোগ্য পণ্য কি? অলরেডি আমরা শিখেছি। ভোগ্য পণ্য হচ্ছে সেই পণ্যটা, যে পণ্যটা আমরা ব্যক্তিগত ব্যবহার বা ভোগের উদ্দেশ্যে ক্রয় করি। তাহলে ব্যক্তিগত ব্যবহার বা ভোগের উদ্দেশ্যে ক্রয় করলে সেটা কি হয়? ভোগ্য পণ্য। ওকে, মাগুরায় থাকো অর্পা। দেখো ভোগ্য পণ্যের মধ্যে আমরা ভোগ্য পণ্যকে কয় ভাগে ভাগ করব? ভোগ্য পণ্যকে আমরা 4 ভাগে ভাগ করব। ভোগ্য পণ্যকে কয় ভাগে ভাগ করব? 4 ভাগে। প্রথমটা কি দেখো? সুবিধা পণ্য। প্রথমটা কি আমাদের জন্য? প্রথমটা হচ্ছে সুবিধা পণ্য। সবগুলো আমরা একটা একটা করে কথা বলবো। এরপরে কি আছে? শপিং পণ্য আছে। এরপরে আছে কি? অযাচিত পণ্য। এরপরে হচ্ছে বিশিষ্ট পণ্য। দেখো আমরা প্রথমে আসি কি? সুবিধা পণ্যতে। সুবিধা পণ্য হচ্ছে তোমার দৈনন্দিন জীবনে। সুবিধা পণ্য কি? দৈনন্দিন। সুবিধা পণ্যের সাথে আমরা কি শিখবো? সুবিধা পণ্য কোনগুলো? আমাদের দৈনন্দিন জীবনে যেসব পণ্য লাগে, দৈনন্দিন জীবনে আমাদের দৈনন্দিন জীবনে যেসব পণ্য লাগে সেগুলোকে আমরা বলবো কি? সুবিধা পণ্য। এই যে আমরা প্রতিদিন আমার কি লাগছে? আমার ভাত খাইতে হচ্ছে, আমার কি লাগছে? আমার হচ্ছে কাপড় লাগতেছে। সো কাপড়টা আমরা একটু পরে আসবো। সো দৈনন্দিন জীবন নির্বাহের জন্য দৈনন্দিন প্রয়োজন মেটাতে যেসব পণ্য আমাদের প্রয়োজন সেগুলোকে আমরা কি বলি? সুবিধা পণ্য। আরেকবার বলছি, দৈনন্দিন প্রয়োজন মেটাতে যেসব পণ্য আমাদের লাগে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি সুবিধা পণ্য। এই সুবিধা পণ্যের মধ্যে প্রথম যে পণ্যটা আছে এটা হচ্ছে প্রধান বা অত্যাবশ্যকীয় পণ্য, অর্থাৎ যেটা তোমার মাস্ট লাগবে, যেটা ছাড়া তুমি চলতে পারবা না। সেইটা কি? দেখো সেইটা তোমার জন্য হচ্ছে ভাত। তুমি ভাত ছাড়া চলতে পারবা? শরীর চলবে? কয়দিন ভাত না খেয়ে থাকবা? ভাত। এরপর হচ্ছে ডাল,
ভাত ডাল এই জাতীয় যে পণ্যটা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগছে, এগুলো আমরা বিস্তারিত দেখবো। এখন তোমাকে চার্ট থেকে বোঝাচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবনে যেসব পণ্য প্রয়োজন হচ্ছে সেগুলোকে সুবিধা পণ্য বলছি, এবং এগুলোর মধ্যে যেগুলো ছাড়া আমার জীবন অচল, যেগুলো ছাড়া আমি চলতে পারবো না, সেগুলোকে আমরা কি বলছি? অত্যাবশ্যকীয় পণ্য। তেমন ভাত ডাল পানি, এগুলোকে আমরা কি বলতে পারি? ভাত ডাল পানি, এগুলোকে আমরা অত্যাবশ্যকীয় পণ্য বলতে পারি। লোভনীয় পণ্যটা হচ্ছে একটু ভিন্ন। কেমন দেখো, এই যে এটার ক্ষেত্রে মনে রাখবা যে লোভনীয় পণ্যের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো মনে রাখবো সেটা হচ্ছে যে লোভনীয় পণ্য ক্রয়ের পূর্ব পরিকল্পনা থাকে না, পূর্ব পরিকল্পনা ছাড়াই ক্রয়। এগুলো আমি যা লিখছি তোমরা একটু লিখো। লোভনীয় পণ্য কি পড়বো আমরা? পূর্ব পরিকল্পনা ছাড়াই ক্রয়। ধরো তুমি আজকে বের হইছো আমাদের সাথে দেখা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি বের হইছো বাসা থেকে, তোমার উদ্দেশ্য কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের সাথে দেখা করা। কিন্তু রাস্তার মাঝখানে এসে দেখছো একটা ফুচকার দোকান, আহা হা, তোমার জিভে জল চলে আসলো, ইস ফুচকা খাইতে হবে আজকে আমার। সো এই যে তোমার কোনো ফুচকা কেনার প্ল্যান ছিল না, তারপরও রাস্তার মাঝখানে ফুচকা দেখে তুমি ফুচকা খাওয়ার মনস্থির করলাম এবং ফুচকা খেয়ে ফেললাম। আবার ধরো খুব গরম, তোমার কোনো পরিকল্পনা নেই, আমাদের সাথে দেখা করতে আসছো, রাস্তার পাশে আইসক্রিম দেখছো, আইসক্রিম কিনে ফেলছো, খেয়ে ফেলছো। কোনো প্ল্যান ছিল না। চকোলেট রাস্তার পাশে দেখছো, কিনে ফেলছো। ফুল, গোলাপ ফুল তোমাদের মতো, ঠিক আছে? সেই যে গোলাপ ফুল যেগুলো আছে, ধরো যে গোলাপ ফুল বা সুন্দর একটা ফুল, তুমি আমাদের সাথে দেখা করতে আসতেছো, দেখলে যে রাস্তার পাশে গোলাপ ফুল বিক্রি করতেছে, অনেক সুন্দর লাগছে, কিনে ফেললাম। অর্থাৎ যে পণ্যগুলো কেনার জন্য আমাদের কোনো পূর্ব পরিকল্পনা থাকে না, দেখা মাত্র কেনার সিদ্ধান্ত নেই। পূর্ব পরিকল্পনা ছাড়াই ক্রয়, দেখা মাত্রই ক্রয়ের সিদ্ধান্ত, দেখা মাত্র ক্রয়ের সিদ্ধান্ত, সেটাকে আমরা কি বলি? লোভনীয় পণ্য। সেটার আমরা উদাহরণ কি কি দিলাম? ফুচকা, চটপটি, এরপরে হচ্ছে চকোলেট, ঠিক আছে? দেখছো তোমার বান্ধবীদের ফুচকা খেতে ইচ্ছা করছে। এরপরে জরুরি পণ্য দেখো, জরুরি পণ্য হচ্ছে যখন তোমার একটা প্রয়োজন মেটানো জরুরি হবে। কখন তোমার একটা প্রয়োজন মেটানো জরুরি হবে? যখন তুমি অসুস্থ হইছো, অসুস্থ হলে কি লাগবে? ঔষধ লাগবে। তাহলে ঔষধ তোমার জন্য কি? একটা জরুরি পণ্য। ঔষধ হচ্ছে তোমার জন্য একটা জরুরি পণ্য। বৃষ্টির দিন তুমি বের হতে পারছো না, আমাদের ক্যাম্পাসে কি হয়? বৃষ্টির দিনে কাপড়রা বের হয়ে ছাতা নিয়ে হাঁটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলা রোড বৃষ্টির সময় বেশ সুন্দর লাগে, টিএসসি সুন্দর লাগে। সো তারা ছাতা নিয়ে হাঁটে। এই যে বৃষ্টির দিনে একটা ছাতা প্রয়োজন না? তুমি ছাতা ছাড়া বের হইতে পারবা? ভিজে তো একাকার হয়ে যাবে, কোথাও যদি যাইতে হয় ভিজে একাকার হয়ে যাবে না? তাহলে তোমার এখানে ছাতাটা জরুরি না? যখন তোমার একটা প্রয়োজন মেটানো জরুরি, ওই জরুরি প্রয়োজন মেটানোর জন্য যেসব পণ্য লাগবে সেগুলোকে আমরা কি বলি? জরুরি পণ্য। ঔষধ, বৃষ্টির দিনের ছাতা, ঠিক আছে? বৃষ্টির দিনের ছাতা। এরপরে দেখো, হুট করে তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তুমি বাইকে আসতেছো, বাইকে আসতে আসতে হুট করে তোমার বাইকের ক্লাসটা নষ্ট হয়ে গেছে। তাহলে তোমার যদি বাইকের ক্লাসটা নষ্ট হয়, বাইকের ক্লাসটা ঠিক করা জরুরি না? ব্রেকটা ঠিক করা জরুরি না? তাহলে এই যে একটা গাড়ির পার্টস যেটা তোমার ঠিক করতে হবে, না হলে গাড়িটা চলতেছে না, সেগুলো আমার জন্য কি? সেগুলো আমার জন্য হচ্ছে জরুরি পণ্য। এরপর দেখো, গৃহে সরবরাহকৃত পণ্য। এই যে আমরা দেখি না ঢাকা শহরে কি করে, মাথায় নিয়ে যায়, এই দুধ লেলো, তারপরে হচ্ছে মাছ লেলো, বাসায় সরবরাহ করে না, তাহলে দুধ সবজি যেগুলো তোমার বাসায় গিয়ে দিয়ে আসতেছে, এগুলোকে আমরা বলছি গৃহে সরবরাহকৃত পণ্য, ঠিক আছে? তাহলে দেখো তো ভাই, এই সুবিধা পণ্য তোমারে বুঝাইতে পারছি কিনা আমি? হ্যাঁ, স্যালাইন তো ওই যে ঔষধের ক্যাটাগরির মধ্যেই পড়ে। হ্যাঁ, দেখো তো সুবিধা পণ্যটা বুঝাইতে পারছি কিনা তোমাদের? ওকে, আচ্ছা।
আচ্ছা দেখো, এরপরে সুবিধা পণ্য চলে গেল, এরপরে হচ্ছে কি আসলো আমাদের শপিং পণ্য। এরপরে আমাদের কি পণ্য আসলো? শপিং পণ্য। এই সুবিধা পণ্য আমাদের কিন্তু কিনতেই হবে, এটা আমাদের জীবনের জন্য মাস্ট লাগবে, ঠিক আছে, এগুলো আমাদের মাস্ট লাগে। বাট শপিং পণ্যটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে। শপিং পণ্য কোনটা? যে পণ্যটা কেনার সময় আমি একটু সময় নিয়ে কিনি, যে পণ্যটা কেনার সময় আমি একটু ধৈর্য ধরি এবং দেখি, অনেক কিছু বিবেচনা করে কিনি, যে এটা একটার সাথে আরেকটা কম্পেয়ার করে কিনি, তুলনা করে কিনি, সেগুলোকে আমরা কি বলছি? শপিং পণ্য। শপিং পণ্যের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে ফ্যাশন পণ্য। ফ্যাশন পণ্য, ফ্যাশন পণ্য কোনগুলো? দেখো, তুমি একটা ড্রেস কিনতে চাও, ঠিক আছে, তুমি একটা ড্রেস কিনতে চাও, এই ড্রেস কেনার সময় তুমি কি করবা? এই ড্রেস কেনার সময় তুমি কি করবা? 10-12টা ড্রেস দেখবা, কোন ড্রেসটা তোমাকে মানায় সেটা তুমি দেখবা, তাই না? যে কোন ড্রেসটা আমাকে সুন্দর লাগছে, কোনটা পরলে আমাকে ভালো লাগবে, কোনটা এখন ফ্যাশনের সাথে চলতেছে, কোনটা এখন মানুষ ব্যবহার করছে, কোনটা আউটডেটেড, কোনটা বর্তমান সময়ে আউটস্ট্যান্ডিং লাগবে, সেগুলো আমরা দেখছি। তাহলে আমরা শপিং পণ্যের ক্ষেত্রে যেটা মনে রাখবো, শপিং পণ্য দুই প্রকার, এবং শপিং পণ্য কেনার সময় আমরা এটার সময় কি করি? যে সময় নিয়ে কিনি। ফ্যাশন পণ্য কেমন করে কিনি? আমরা একটা সময় নিয়ে কিনি, যে তাড়াহুড়ো করে না, সময় নিয়ে ক্রয় করি, সময় নিয়ে যাচাই বাছাই করে ক্রয় করি। সুবিধা পণ্যের ক্ষেত্রে যাচাই বাছাই সুযোগ নাই, ঠিক আছে, সময় নিয়ে যাচাই বাছাই করে আমরা কি করি? ক্রয় করি। কোন পণ্য? সময় নিয়ে যাচাই বাছাই করে ক্রয় করছি আমি। কোন পণ্য? শপিং পণ্য। শপিং পণ্যের মধ্যে একটা ফ্যাশন পণ্য, যেগুলো আমরা আমাদের নিজেকে সজ্জিত করার জন্য, নিজেকে একটু পশ বা নিজেকে সুন্দর লাগানোর জন্য আমি কিনছি, সেটাকে আমরা কি বলছি? ফ্যাশন পণ্য। ধরো আমার হাতে ঘড়িটা আছে, ঠিক আছে, আমি যখন এই ঘড়িটা কিনতে গেছি, আমি দেখেছি যে এই ঘড়িটা আমাকে মানাবে, এই ঘড়িটা কি ঠিক আছে আমার সাথে, এই ঘড়িটা কি এখন সবাই ব্যবহার করতেছে, কেউ কি এটা পুরাতন বা আউটডেটেড বলবে কিনা, সো এই জিনিসগুলো আমি চিন্তা করেছি। তাহলে এটা আমার জন্য কি ছিল? একটা ফ্যাশন পণ্য। এরপরে দেখো, সুবিধা পণ্য আরেকটা আছে সেবা পণ্য। সেবা পণ্য কি? যে পণ্যটা নিচ্ছি আমরা ব্যবহার করে ওর ভিতর থেকে সেবা নেওয়ার জন্য। তাহলে সেবা নেওয়ার জন্য যদি আমি মেশিন নেই, এটা পণ্য নেই, সেটা কি হতে পারে? আমাদের জন্য একটা ফ্রিজ হতে পারে, ঠিক আছে, ফ্রিজ হতে পারে। ফ্রিজ নেওয়ার সময় কি করি? ফ্রিজ নেওয়ার সময় আমরা 10-12টা ফ্রিজ তুলনা করে নিই, যে কোন ফ্রিজটা কেমন হবে। সো এক্ষেত্রে আরেকটা পয়েন্ট আমি বলে দিই, যে আমরা ফ্যাশন পণ্যের সাথে দাম কত হইলে দামটা খুব একটা মেটার করে না, যে দাম খুব একটা এখানে মেটার করে না, ঠিক আছে। বাট আমরা সেবা পণ্যের ক্ষেত্রে দামটা দেখি, যে এটাও টিভি ওইটাও টিভি, দুইটার মধ্যে যেটা কম সেটা আমি নিব। তাহলে এটা হচ্ছে সেবা পণ্যের ক্ষেত্রে যেটা কম দাম, সেবা পণ্যের ক্ষেত্রে যেটা কম দাম সেটা আমরা কেনার চেষ্টা করি, যে একই আমরা তুলনা করছি দুইটা, এবং দুইটার মধ্যে যেটা কম দাম সেটা কেনার চেষ্টা করছি। বাট যখন আমরা ফ্যাশনের কথা চিন্তা করতেছি, এখানে দামটা খুব বেশি মেটার করবে না, এখানে দামের খুব বেশি প্রভাব থাকবে না। যেটা ভালো লাগতেছে, ভাই আমার শার্টটা ভালো লাগছে, 1000 বলছেন, 1000 দিয়ে নিব, কোনো সমস্যা নাই। এরপরে দেখো, যে সেবা পণ্যের মধ্যে আমরা ফ্রিজ দেখলাম, ফ্রিজ ছাড়া আর কি হতে পারে? ওয়াশিং মেশিন হতে পারে। ফ্রিজ ছাড়া আর কি হতে পারে? ওয়াশিং মেশিন হতে পারে। যেখান থেকে আমরা কি করছি? এগুলো থেকে আমরা কি নিচ্ছি? সেবা নিচ্ছি না, যে আমার কাপড় ধোয়ার জন্য আমরা নিচ্ছি, আমরা হচ্ছে ফ্রিজটা নিচ্ছি আমাদের খাবারগুলোকে ঠিক রাখার জন্য। এগুলো হচ্ছে আমার জন্য শপিং পণ্য, ঠিক আছে। দেখো তো বোঝো কিনা, শপিং পণ্য নিয়ে কারো সমস্যা আছে কিনা? পিডিএফ পেয়ে যাবা বাবা, ক্লাস শেষে আমি দেখি, ক্লাস শেষ রাতের মধ্যে পেয়ে যাবা। হ্যাঁ, প্রাইস ডাজ নট ম্যাটার, হ্যাঁ, টিভি, এয়ার কুলার, মেশিন, এগুলো ওকে। তাহলে আমরা এটাও দেখলাম। এরপরে হচ্ছে অযাচিত পণ্য। মনে রাখবা, এই অযাচিত পণ্যগুলো কেউ কিনতে চায় না। অযাচিত পণ্য কি? কেউ কিনতে চায় না, কেউ কিনতে চায় না। অযাচিত পণ্য কি? কেউ কিনতে চায় না। এটার জন্য অনেক বেশি কি করতে হয়? বিজ্ঞাপন দিতে হয়, অনেক বেশি বিজ্ঞাপন দিতে হয়। অযাচিত পণ্য কেউ কিনতে চায় না, অনেক বেশি বিজ্ঞাপন দিতে হবে। অযাচিত পণ্য কেউ কিনতে চাইবে না, এটার জন্য কি করতে হবে? অনেক বেশি বিজ্ঞাপন দিতে হবে। যেমন তোমাকে আমি একটা পণ্যের কথা বলি, জীবন বীমা। তোমাকে একটা পণ্যের কথা বলছি, কি? জীবন বীমা। জীবন বীমা আমরা কেউ কিনতে চাই। জীবন বীমাটা আসলে কি? যারা ফাইন্যান্সে আছে তারা একটু ভালো বুঝবে এটা, যে জীবন বীমা হচ্ছে যে তুমি মারা গেলে তোমার পরিবার টাকা পাবে। সো আমি মারা যাওয়ার জন্য বীমা করব, কি অবস্থা? তাহলে এই যে এই জিনিসগুলো কেউ কিনতে চায় না, তাহলে জীবন বীমা একটা আছে। এরপরে ধরো যে সমাধি পাথর, ঠিক আছে, সমাধি পাথর। সমাধি পাথর কোনটা? সমাধি পাথর কোনটা? অনেক সময় দেখো না যে এই যে মৃত্যুর পরে একটা মানুষের ইয়াতে লেখা থাকে যে এই মরহুম এই ব্যক্তি জন্ম মৃত্যু সালে, এই যে পাথরে যে খোদাই করে নাম লেখা থাকে, সেটাকে আমরা কি বলছি? সমাধি পাথর। কেউ জীবন্ত অবস্থায় এই জায়গাগুলো কিনতে চায়, কিংবা
সমাধি পাথর, তারপরে হচ্ছে কবরের জায়গা, ঠিক আছে, কবর, কবর, এই জিনিসগুলো কেউ জীবন্ত অবস্থায় কিনতে চায় না। তাহলে যে পণ্যগুলো কেউ কিনতে চায় না, অনেক বেশি বিজ্ঞাপন দিয়ে কেনাইতে হয়, সেগুলোকে আমরা কি বলছি? অযাচিত পণ্য। এই অযাচিত পণ্য হচ্ছে দুইটা, একটা নিয়মিত অযাচিত পণ্য, নিয়মিত অযাচিত পণ্য। নিয়মিত অযাচিত পণ্য সম্পর্কে গ্রাহকরা জানে, নিয়মিত অযাচিত পণ্য সম্পর্কে কি করে? গ্রাহকরা জানে, গ্রাহকরা জানে কিন্তু কিনতে চায় না, কিন্তু কিনতে চায় না, গ্রাহকরা জানে, ঠিক আছে। দেখো নিয়মিত অযাচিত পণ্য কি? যে পণ্যটা সম্পর্কে গ্রাহকরা জানে কিন্তু কিনতে চায় না, সেটাকে আমরা কি বলছি? নিয়মিত অযাচিত পণ্য। যেমন হচ্ছে জীবন বীমা। এরপরে দেখো নতুন অযাচিত পণ্য কোনটা? যে পণ্যটা সম্পর্কে গ্রাহকরা জানে না, গ্রাহকরা জানে না, না জানলে তো কেনার কথাই আসে না। গ্রাহকরা জানে না, কিনতেও চায় না, গ্রাহকরা জানে না, কিনতেও চায় না, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো নতুন অযাচিত পণ্য। তাহলে দেখো তো ভাই, তোমাকে যে আমি অযাচিত পণ্যটা এতক্ষণ আলোচনা করেছি, এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, সৌরবিদ্যুৎ, মাইক্রো ওভেন, দুইটা তানহা নূর দুইটা সুন্দর উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে সৌরবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ আমরা কেউ কিনতে চাই, কেউ কিনতে চায় না, সৌরবিদ্যুৎ। এরপর হচ্ছে মাইক্রো ওভেন, ঠিক আছে, এগুলো আমরা আসলে কেউ কিনতে চাই না, অনেক বেশি বিজ্ঞাপন দিতে হয়। অগ্নি নির্বাপক যন্ত্র, হ্যাঁ, অর্পা একটা সুন্দর উদাহরণ দিয়েছে। এরপরে দেখো বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য কি? বিশিষ্ট পণ্য হচ্ছে যেই পণ্যটা সম্পর্কে গ্রাহকদের তুমুল ঝোঁক, গ্রাহকদের এই পণ্য সম্পর্কে কি অনেক আগ্রহ, তুমুল আগ্রহ, অনেক আগ্রহটাকে আমি বলি হচ্ছে তুমুল আগ্রহ, যে এই পণ্যটা ভাই আমার লাগবে, এই পণ্যটা আমার লাগবে, আপনি 7 দিন পরে দিবেন, কোনো সমস্যা নেই, আমি 7 দিন অপেক্ষা করব। তাহলে এই পণ্যটার জন্য গ্রাহকরা অপেক্ষা করে, গ্রাহকরা অপেক্ষা করতে রাজি আছে, অপেক্ষা করে। এটার ক্ষেত্রে দাম কত হোক ডাজ নট ম্যাটার, এটা হচ্ছে বিশিষ্ট পণ্য। যেমন কি হতে পারে দেখো, যেমন আইফোন, তাই না? আইফোন, আইফোন নিয়ে গ্রাহকদের তুমুল আগ্রহ। এরপরে হচ্ছে রোলস রয়েস গাড়ি আছে, তারপরে হচ্ছে ঘড়ির একটা ব্র্যান্ড আছে, ঘড়ির ব্র্যান্ডের নামটা কি? একটা মিনিট, আমি ভুলে গেছি। ঘড়ির জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে একটু আমাকে বলো তো। হ্যাঁ, এই যে রয়্যাল এনফিল্ড, ঠিক আছে, রয়্যাল রোলেক্স, হ্যাঁ রোলেক্স, ঠিক আছে, রোলেক্স, র্যাডো, মার্সিডিস, এই যে পণ্যগুলো সম্পর্কে আমাদের তুমুল আগ্রহ, সেটাকে আমরা কি বলছি? বিশিষ্ট পণ্য, ঠিক আছে। দেখো ভাই, আমি এতক্ষণ তোমারে পুরো চারটা কেন বুঝাইছি, কারণটা হচ্ছে এরপরে স্লাইডে যা আসবে তোমরা এখন সব কিছুই জানো, তোমরা এখন সব কিছুই জানো, এরপরে যা আসবে সব কিছুই জানো। চলো দেখি সুবিধা পণ্য। আমরা এটা অলরেডি দেখেছি না, যেসব পণ্যরা ভোক্তারা নিকটবর্তী অবস্থান থেকে কম প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ক্রয় করতে চায়, সেগুলোকে আমরা কি বলছি? সুবিধা পণ্য। যেমন চাল, ডাল, লবণ, মাছ ইত্যাদি। এরপর দেখো এই সুবিধা পণ্যের মধ্যে আমরা ভাগগুলো কি দেখলাম, যে সুবিধা পণ্যের মধ্যে আমরা দেখলাম অত্যাবশ্যক পণ্য কি, যেসব পণ্য দৈনন্দিন জীবনে অপরিহার্য হিসেবে বিবেচিত হয়, সেগুলো আমরা নিয়মিত ক্রয় করি, সেগুলোকে আমরা কি বলছি? অত্যাবশ্যকীয় বা প্রধান পণ্য। যেমন হচ্ছে আমাদের চাল, আমার তেল, আমার লবণ, আমার মরিচ। এরপরে হচ্ছে লোভনীয় পণ্য। দেখো আইসক্রিম, খেলনা, বিনোদনমূলক ম্যাগাজিন, এই যে উদাহরণগুলো আছে, তোমাদের আমি বলবো যে তোমরা ভাই উদাহরণগুলো খুব সুন্দরভাবে একটু পড়বা, আর আমি যেভাবে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছি সেগুলো একটু মনে রাখবা। যেসব পণ্য ক্রেতারা মুহূর্তে দেখায়, বিশেষ চিন্তাভাবনা না করে আবেগের বশবর্তী হয়, আবেগের ঠেলায়, ভাবাবেগের ঠেলায়, আমরা অনেকে আবেগে প্রেমে পড়ি না, এরকম আবেগের ঠেলায় যখন কিনে ফেলো, তখন কি করো? তখন সেই পণ্যটার নাম হয়ে যায় কি? লোভনীয় পণ্য। ধরো তোমার এক বন্ধু রাস্তা দিয়ে হাঁটছে, হুট করে একটা মেয়ের দিকে চোখ পড়েছে,
এবং সে ওই জায়গায় বিমোহিত হয়ে গেছে এবং তার পিছনে পিছনে ঘুরতেছে। সো এটাও তার কাছে কি লোভনীয়, তাই না? আমরা বাস্তব উদাহরণে দিতে পারি, এটা হয় না? হয়। এরপর দেখো জরুরি পণ্য, এটা আমরা অলরেডি বলেছি যে গাড়ি নষ্টের ক্ষেত্রে খুচরা যন্ত্রাংশ মেরামত সেবা, অসুস্থ হলে ওষুধ, অ্যাম্বুলেন্স সার্ভিস, বৃষ্টির ক্ষেত্রে রেইনকোট বা ছাতা, এগুলো আমাদের জন্য কি আমাদের জরুরি পণ্য। এরপরে গৃহে সরবরাহিত পণ্য কোনগুলো? অধিকাংশ বাড়িতে তরকারি, দুধ, সংবাদপত্র, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের নানান ধরনের তৈজসপত্র ইত্যাদি বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এই যে উদাহরণগুলো আমরা যেগুলো দেখছি, এই উদাহরণগুলো খুব সুন্দরভাবে পড়ে ফেলবা। শপিং পণ্য আমরা অলরেডি দেখেছি। দেখো শপিং পণ্য যেসব পণ্য ভোক্তার পূর্ব পরিকল্পনা অনুসারে, পূর্ব পরিকল্পনা ছাড়া কিন্তু নয়, আগে থেকে প্ল্যান করে পূর্ব পরিকল্পনা অনুসারে পণ্যের বিভিন্ন দোকান ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন সব কিছু বিবেচনা করে ক্রয় করে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি হচ্ছে শপিং পণ্য। যেমন আসবাবপত্র, পোশাক, অলংকার। দেখো এই পোশাক, অলংকার, জুতা, ঘড়ি, তারপরে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের শপিং পণ্যের মধ্যে ফ্যাশন পণ্য। আর বাকি যেগুলো থাকলো দেখো আসবাবপত্র, বাকি থাকলো কি আসবাবপত্র, টেলিভিশন, কম্পিউটার, এটা শপিং পণ্যের মধ্যে কোন ধরনের পণ্য? এটা হচ্ছে শপিং পণ্যের মধ্যে তোমার ওই যে সুবিধা পণ্যটা, যে ফ্যাশন পণ্য। এই যে আমরা যেটা কথা বললাম আসবাবপত্র, অলংকার। আচ্ছা আসবাবপত্রটা হচ্ছে আমার ফ্যাশন পণ্য, কারণ আসবাবপত্রটা আমরা কি দেখাই যে আসবাবপত্র বাড়িতে রাখি, গেস্ট আসবে একটু দেখে সুনাম করবে, প্রশংসা করবে, তাহলে আসবাবপত্রটা আমার জন্য কি হবে? ফ্যাশন পণ্য হবে। সেবা পণ্য, রেফ্রিজারেটর, টিভি, এয়ার কন্ডিশন ইত্যাদি মূলত যেসব পণ্যের ওয়ারেন্টি, গ্যারান্টি, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি প্রদান করা হয় সেগুলোকে আমরা কি বলছি? সেবা পণ্য বলছি। অযাচিত পণ্য তোমরা যেটা বললা, জীবন বীমা পলিসি, শিশুতোষ, অগ্নি নির্বাপক যন্ত্র, নতুন অযাচিত যে সকল অযাচিত পণ্য বাজারে নতুন এসেছে এবং ক্রেতারা পণ্য সম্পর্কে এখনও জানে না, সেটা নতুন অযাচিত। সেটা কি? সৌরবিদ্যুৎ, সৌরচালিত গাড়ি। এরপর হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য কোনটা? যেটা সম্পর্কে জানে কিন্তু কিনতে চায় না, সেটা কি? জীবন বীমা পলিসি, ইনসাইক্লোপিডিয়া ইত্যাদি। বিশিষ্ট পণ্য আমরা দেখলাম যেসব পণ্য সম্পর্কে দেখতে চমৎকার, উন্নতি প্রযুক্তি দ্বারা তৈরি, পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন, যা ক্রয়ের প্রতি বিশেষ শ্রেণীর ক্রেতাদের প্রবল আকর্ষণ করে। দেখো এই যে এখানে একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে এমন যে বিশেষ শ্রেণী, একটা বিশেষ শ্রেণী, খেয়াল করো যে বিশেষ শ্রেণী, বিশেষ শ্রেণী। দেখো যাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারছে না তাদের জন্য কিন্তু এই পণ্যটা না। যাদের কাছে এক্সেস টাকা আছে, যারা চাইলেই টাকা খরচ করতে পারে, তাদের জন্য এই পণ্যটা। তারা কেন এই পণ্যটা কিনে? আমরা অ্যান্ড্রয়েড ব্যবহার করছি, তারা আইফোন কেন ব্যবহার করতেছে? তারা দেখাইতে চায় দে হ্যাভ দ্য ক্লাস, যে তাদের একটা ক্লাস আছে, তারা হচ্ছে একটু আভিজাত্য দেখাইতে চায়। বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে কি দেখাতে চায়? বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে দেখাতে চায় মূলত আভিজাত্য। দেখ আমার আভিজাত্য আছে, দেখ আমি একটু তোদের চেয়ে উপরের লেভেলে, এই যে নিজেকে আমি একটু উপরের লেভেলে নিয়ে যেতে চাচ্ছি, সেটাই হচ্ছে আমার জন্য বিশিষ্ট পণ্য। যেমন মার্সিডিজ গাড়ি হতে পারে, রেডো ঘড়ি হতে পারে, যেটা অলরেডি বলছো তোমরা, দামি ব্র্যান্ডের পারফিউম হতে পারে, অত্যাধুনিক ক্যামেরা হতে পারে, আইফোন হতে পারে, এগুলো সবগুলো কি বিশিষ্ট পণ্যের উদাহরণ। আচ্ছা দেখো টুথপেস্ট কোন ধরনের পণ্য বলো তো? টুথপেস্ট কোন ধরনের পণ্য? আমাকে একটু উত্তর করো এখন। টুথপেস্ট কোন ধরনের পণ্য হবে? সকলে একটু উত্তর করো। এ হবে, কারণ টুথপেস্টটা হচ্ছে সুবিধাজনক পণ্য। এরপরে হচ্ছে শক্তিশালী, এটা শক্তিশালী হয়ে গেছে কি লে বাবা, এটা হচ্ছে শক্তিশালী, ঠিক আছে, শক্তিশালী না, এটা হচ্ছে শক্তিশালী ব্র্যান্ড পছন্দ, ভোক্তা আনুগত্য। দেখো শক্তিশালী এখানে কি আছে? ব্র্যান্ড। ব্র্যান্ড মানে কি? ব্র্যান্ড মানে হচ্ছে যে আভিজাত্য দেখায়, আভিজাত্য দেখায়। আভিজাত্য দেখায়, তাহলে আভিজাত্য কোনটা হবে?
আভিজাত্য দেখায় বলো তো? যে সুবিধাজনক পণ্য কি আভিজাত্য দেখায়? না। অযাচিত পণ্য কেউ কিনতেই চায় না, জরুরি পণ্য না। কোনটা আভিজাত্য দেখায়? বিশিষ্ট পণ্য। এই যে এখন তোমরা সব পারো। এই যে দেখো, পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখা মাত্র ক্রয়ের সিদ্ধান্ত নেয়, সেগুলোকে আমরা কি বলছি? যেগুলো পূর্ব পরিকল্পনা ছাড়াই, ঠিক আছে? 2 সি 2 তো আচ্ছা, পূর্ব পরিকল্পনা ছাড়াই, তাহলে এটা হচ্ছে আমার জন্য কি? লোভনীয় পণ্য, তাই না? সবগুলো 2 করে দিয়েছে কেন, কি ব্যাপার? এটা হচ্ছে আমার জন্য লোভনীয় পণ্য, পূর্ব পরিকল্পনা ছাড়াই। তাহলে আমি একটু আগাই, ঠিক আছে? যে কোনটি লোভনীয় পণ্যের উদাহরণ? এটা হচ্ছে আইসক্রিম। এরপরে হচ্ছে নিম্নের কোন ধরনের পণ্যের ক্রেতার নিম্ন মূল্য সংবেদনশীল? দেখো, নিম্ন মূল্য সংবেদনশীল কেন? দেখো যে এই যে পণ্য আছে, বিশিষ্ট পণ্য, দেখো তো বিশিষ্ট পণ্য, বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে খেয়াল করো, বিশিষ্ট পণ্য কি প্রভাব ফেলে? বিশিষ্ট পণ্যকে কিভাবে আমরা পড়লাম? যে আভিজাত্য, তাই না? যেটা আভিজাত্য আছে, আইফোন যদি সবার হাতে হাতে থাকে, আইফোনের দাম যদি 10,000 হয়, তাহলে কি সেটার আভিজাত্য হইল? আভিজাত্য থাকলো? থাকলো না। যার কারণে বিশিষ্ট পণ্য যেসব আছে, ক্রেতারাই চায় এই পণ্যটার দাম বেশি থাকবে, এই পণ্যটার দামটা বেশি থাকবে। তার মানে নিম্ন মূল্য সংবেদনশীল। এই পণ্যটার যদি মূল্য কম হয়, ক্রেতারা খুশি থাকবে না, ক্রেতারা বেজার হবে। ক্রেতারা চায় এই পণ্যটার দামটা, সাধারণ পণ্য যদি 10,000 টাকা হয়, তাহলে এই পণ্যটার দাম যেন 10,000-এর উপরে হয়, সেটা 20,000 যেন হয়। তাহলে এখানে কি হবে? বিশেষ পণ্য। নিম্নমূল্য সংবেদনশীল মানে হচ্ছে সবাই চায় এই পণ্যটার দামটা একটু বেশি হোক, ঠিক আছে? না না, এটা হচ্ছে আমাদের বিশেষ পণ্য। নিম্নমূল্য সংবেদনশীল মানে হচ্ছে মূল্য কম হইলে মন খারাপ। নিম্নমূল্য সংবেদনশীল মানে হচ্ছে যখন মূল্য কম হবে, মূল্য কম হওয়া যাবে না, ঠিক আছে? মূল্য কম হলে, মূল্য যদি কম হয় সেক্ষেত্রে মন খারাপ হয়, ক্রেতাদের মন খারাপ হয়, যে তাহলে এটার মধ্যে আর কোনো আভিজাত্য থাকলো না। মূল্য কম হলে মন খারাপ হবে, এবং এটার মধ্যে যেহেতু আভিজাত্য থাকছে না, তাহলে এটা কি হবে? বিশেষ পণ্য হবে। এটা তাহলে কি হবে? বিশেষ পণ্য। অযাচিত পণ্য তো কিনতেই চায় না, সুবিধাজনক পণ্য দৈনন্দিন, জরুরি পণ্য দরকার নাই। এরপরে দেখো, এটা পারবা তোমরা, এগুলো সবই পারবা। দেখো, ক্রেতারা কোন ধরনের পণ্য নিয়মিত ক্রয় করে? দেখো তো, শৌখিন পণ্য বা শপিং পণ্য যেটা আমরা নিয়মিত ক্রয় করি না, নিয়মিত ক্রয় করি না। জরুরি পণ্য প্রতিদিন ক্রয় করি না। লোভনীয় পণ্য প্রতিদিন ক্রয় করি না। আমরা কোন পণ্যটা আমাদের দৈনন্দিন লাগে, নিয়মিত লাগে? ভাত, চাল, ডাল, এগুলো কোন ধরনের পণ্য? এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য বা আবশ্যক পণ্য। অত্যাবশ্যকীয় পণ্য বা আবশ্যক পণ্য। নিচের কোনটা সেবা পণ্য? দেখো, কোন পণ্য থেকে তুমি সেবা পাবা? ব্রেড খাবা। যন্ত্রপাতি থেকে আমরা সেবা পাচ্ছি না, ব্যবহার করছি। অলংকার, অলংকার আমরা পরে ঘুরছি। তাহলে সেবা দিচ্ছে কোন পণ্যটা? এটা একটু খেয়াল করো। এখানে সেবা যেটা দিচ্ছে, সেবা দিচ্ছে হচ্ছে আমাকে টিভি, কারণ টিভির ভিতর থেকে কিছু দেখছি আমি, তাহলে এই জায়গা থেকে আমি সেবা পাচ্ছি। তুমি ধরো যে টিভির ভিতরে দেখলে হচ্ছে সালমান খানকে, শাহরুখ খানকে, তুমি কি আমনে যাই ধরতে পারবা? এই শাহরুখ দাঁড়া, এই সালমান দাঁড়া, আজকে তুই আমাদের বাড়িতে ডিনার করে যাবি, ধরতে পারবা? এই যে আমি তোমাদের মধ্যে দেখতেছি যে তোমরা আমাকে দেখতেছো তোমার ফোনে, এখন আমাকে টেনে বের করো তো, এই জাফর স্যার বের হ, আমার বাড়িতে আজকে খেয়ে যা, এবার টেনে বের করতে পারবা? পারবা না। ভাই আসেন, আপনি তো পাশের রুমে আছেন, আপনার ক্লাস শেষ নাকি?
বুঝছো না? বিষয়টা তো বুঝছো যে সেবা পণ্য কোনটা? টিভি। আচ্ছা, এই জায়গাটা খুব সুন্দরভাবে আমরা একটু পড়বো। এখান থেকে তোমাদের এমসিকিউ হবে, ঠিক আছে? এমসিকিউ হবে, ঢাবিতে এমসিকিউ কিভাবে হবে দেখাই। এই যে পণ্য উন্নয়নের যে ধাপটা আছে, এখান থেকে ঢাবিতে কিভাবে এমসিকিউ করবে? ঢাবিতে এমসিকিউ করবে যে প্রথম ধাপ কোনটা, যে পণ্য উন্নয়নের প্রথম ধাপ কোনটা, প্রথম ধাপ কোনটা, বলবে শেষ ধাপ কোনটা। যখন ঢাবিতে পরীক্ষা হবে আমি বারবার বলি তোমাকে 8টা ধাপ মুখস্থ করতে হবে না ভাই, তোমাকে এইচএসসির জন্য 8টা ধাপ মুখস্থ করতে হয় না, জাস্ট প্রথম ধাপ আর শেষ ধাপ মুখস্থ করবা। এমসিকিউ এর জন্য কি করবা? প্রথম ধাপ শেষ ধাপ মুখস্থ করবা। তোমার এমসিকিউ এখান থেকেই হবে, হয় প্রথম ধাপ অথবা শেষ ধাপ। তাহলে দেখো এই 8টা ধাপের মধ্যে প্রথম ধাপটা কি আছে? 8টা ধাপের মধ্যে আমরা যখন দেখছি প্রথম ধাপটা আমরা কি পাচ্ছি? প্রথম ধাপটা হচ্ছে ধারণা সংগ্রহ বা সৃজন। ধারণা সংগ্রহ বা সৃজন, যে যখন আমরা পণ্য উন্নয়ন করতে চাই, পণ্য উন্নয়ন মানে কি এটা একটু বুঝাই, যে পণ্য উন্নয়ন মানে হচ্ছে একটা নতুন পণ্য তৈরি করা, একটা নতুন পণ্য তৈরি করার চেষ্টা, একটা নতুন পণ্য তৈরি করা, ঠিক আছে? সো পণ্য তৈরি করা, যদি আমি একটা নতুন পণ্য তৈরি করতে চাই, একটা পণ্য আমি বানাইতে চাই, প্রথম ধাপটা কি? আমাকে ধারণা সংগ্রহ করতে হবে বা সৃজন করতে হবে। অনেক সময় ধারণা সংগ্রহ থাকতে পারে, অনেক সময় সৃজনও থাকতে পারে। ধারণা সংগ্রহটা কি? যে আমি কোন পণ্যটা এখন তৈরি করতে চাচ্ছি, আমার কোন ধরনের পণ্য লাগবে, এই যে একটা পণ্য সম্পর্কে চিন্তা করছি, কোন ধরনের পণ্য আনবো, কোন ধরনের পণ্য নিয়ে আমি বিজনেস করব, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি ধারণা সংগ্রহ বা সৃজন। সেটাকে আমরা কি বলছি? ধারণা সংগ্রহ বা সৃজন। এরপরে যখন আমি ধারণা পাইলাম যে এইবার আমি একটা পণ্য তৈরি করব, যেই পণ্য দিয়ে আমি সবাইকে খুশি করব, সেই পণ্যটা কি হতে পারে? সেই পণ্যটা হচ্ছে বাঁশ। সেই পণ্যটা কি? বাঁশ। আমি কি তৈরি করব? আমার পণ্য হবে বাঁশ, যেই পণ্যতে আমি সবাইকে খুশি করব। আমার ধারণা তৈরি হলো, আমি এখন কি করব? আচ্ছা, এখানে ধারণা তৈরির ক্ষেত্রে শুধুমাত্র আমার বাঁশ হবে না। দেখো যে আমি চিন্তা করলাম যে আমি বাঁশ তৈরি করে সবাইকে খুশি করতে পারি। এরপরে বাঁশের পরে হচ্ছে আর কি, ধরো যে আমি বা এখানে কয়েকটা আসবে, যে যখন আমি পণ্যের ধারণা সংগ্রহ করছি বা সৃজন করছি, এখানে একটা না 3-4টা আমার ধারণা সৃষ্টি হবে। ধরো আমি বাঁশ, তারপরে হচ্ছে গাছ, বাঁশ গাছ, তারপরে হচ্ছে আর কি হচ্ছে, কি নিয়ে ব্যবসা করতে পারি? বাঁশ হতে পারে, গাছ হতে পারে, আরেকটা যে কোনো কিছু দিই, আরেকটা কমন মাছ চাষ, ঠিক আছে? মাছ চাষ। আমি 3টা ধারণা পেয়ে গেছি, মাছ, ঠিক আছে? বাঁশ, গাছ, মাছ, 3টা জিনিস আমি পেয়ে গেছি। এখন দেখো আমার মাথায় ধারণা আসলো আমি মানুষকে খুশি করতে পারি কোন ধরনের বিষয় দিয়ে? 3টা জিনিস দিয়ে। আমি হয় বাঁশ নিয়ে আসতে পারি মার্কেটে, অথবা গাছ নিয়ে আসতে পারি, অথবা মাছ নিয়ে আসতে পারি। এটা হচ্ছে ধারণা সংগ্রহ, এক চলে গেল। এরপর ধারণা বাছাইকরণ, যে এই যে 3টা জিনিস পাইলাম, এই যে 3টা জিনিস আমি পাইলাম, এই 3টা জিনিসের মধ্যে আমি কোনটা নিয়ে ফাইনালি আগাবো? আমি চিন্তা করলাম যে গাছের চাহিদা কম বাজারে, ওকে, তাহলে দেখি তো মাছ, মাছ মানুষ খাইতেছে বাট অনেক ব্যবসায়ী, কিন্তু বাঁশ নিয়ে কেউ ব্যবসা করতেছে না। তাহলে এই 3টা থেকে একটা এবার আমি মুছে ফেললাম, মুছে ফেলে আমি এবার সিদ্ধান্ত নিলাম যে আমি বাঁশ নিয়ে ব্যবসা করব। তাহলে ধারণা বাছাইকরণ হচ্ছে অনেকগুলো অপশনের মধ্য থেকে, অনেকগুলো বিকল্পের মধ্য থেকে একটা বিকল্প গ্রহণ করাকে আমরা কি বলছি? ধারণা বাছাইকরণ। ধারণা সংগ্রহ হচ্ছে অনেকগুলো বিকল্প তৈরি করা, আর ধারণা বাছাইকরণ হচ্ছে অনেকগুলো বিকল্পের মধ্যে একটা বিকল্প গ্রহণ করা। এরপরে দেখো 3 নাম্বার আমি সিলেক্ট করলাম বাঁশ। এরপরে হচ্ছে আমাকে কি করতে হবে? ধারণা উন্নয়ন বা পরীক্ষা করতে হবে, যে আমি যে বাঁশটা নিয়ে উৎপাদন করতে চাচ্ছি, বাঁশটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছি, এই বাঁশটা নিয়ে আসলেই ব্যবসা আগানো সম্ভব কিনা এটা আমি একটু যাচাই বাছাই করব। এরপরে বাজারজাত কৌশল উন্নয়ন, যে এই বাঁশটা যদি আমি বাজারে ছাড়তে চাই আমার কি ধরনের মার্কেটিং করতে হবে, কিভাবে বিজ্ঞাপন করতে হবে, এগুলো নিয়ে আমার কথা বলতে হবে। এরপর ব্যবসায় বিশ্লেষণ, যে আমার প্রতিযোগী কারা আছে, কারা ব্যবসা বাজারে আছে, সেগুলো নিয়ে আমার কথা বলতে হবে। এরপর হচ্ছে পণ্যটা উন্নয়ন করতে হবে, যে এই পণ্যের বাঁশের মধ্যে কি রং দিব, লাল কালার, নীল কালার, হলুদ কালার, সবুজ কালার, কি রং দিয়ে আমি বাঁশটাকে বাজারে আনতে পারি। এরপর হচ্ছে পরীক্ষামূলক বাজারজাতকরণ, তার মানে হচ্ছে এখানে হচ্ছে পরীক্ষামূলক বা নমুনা উৎপাদন, ঠিক আছে? আমি কি করতে পারি? স্যাম্পল উৎপাদন করতে পারি, নমুনা উৎপাদন করতে পারি, নমুনা উৎপাদন করি।
নমুনা উৎপাদন করতে পারি, ঠিক আছে? সো নমুনা উৎপাদন করতে পারি। ফাইনালি হচ্ছে আমি কি করব, যে সবগুলো পাস হয়ে গেলে ফাইনালি আমি বাসটাকে মার্কেটে ছেড়ে দিব, যে আসো আমার বাস কেনো, আমার বাসটা অনেক ভালো, আর আমার বাস অনেকভাবে তোমাকে সুখী করতে পারবে, খুশি করতে পারবে। এই যে বাস তোমাদেরকে দিলাম, এই বাসটা নিয়ে তোমরা খুব খুশি থাকবা। এটাকে বলছি আমরা কি, মার্কেটে বাণিজ্যিকীকরণ। তাহলে এখান থেকে তোমরা যেটা মুখস্থ করবা সেটা হচ্ছে একদম প্রথম ধাপটা, একদম প্রথম ধাপ। সেটা কি, তোমাকে অনেক সময় না, এমসিকিউ এখান থেকে আসলে এভাবে আসবে যে পণ্য উন্নয়নের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে ধারণা সংগ্রহ বা সৃজন। শেষ ধাপ কি? বাণিজ্যিকীকরণ। ওকে, বুঝছো কিনা বলো বিষয়টা বুঝছো কিনা? এই যে বাঁশের কথা মনে রাখবা, যে ভাইয়া আমাদের বাঁশের কথা বলছিল, তখন তোমার জন্য খুব সহজেই মনে পড়বে। দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসা প্রশ্ন। কি বলছে? প্রথম ধাপ। বলছিলাম না প্রথম ধাপ অথবা শেষ ধাপ চাইবে, তাহলে প্রথম ধাপ চেয়েছে। প্রথম ধাপ চাইলে কি হবে? পণ্য উন্নয়ন না, বিশ্লেষণ না। প্রথমটা কি? ধারণা সৃজন। প্রথম ধাপ কি? ধারণা সৃজন। নেক্সটে চলে যাই। নিচের কোনটি নতুন পণ্য উন্নয়ন করে শেষ ধাপ? উত্তরটা কি হবে? বাণিজ্যিকীকরণ। উত্তরটা কি হবে আমাদের জন্য? উত্তরটা হবে বাণিজ্যিকীকরণ। উত্তরটা হবে কি? বাণিজ্যিকীকরণ। তাহলে 2 ক। ওকে, নেক্সটটাতে যাই আমরা। এরপরে পণ্যের জীবন চক্র নিয়ে আমরা কথা বলবো। আমরা পণ্যের জীবন চক্র নিয়ে এখন কথা বলবো। আচ্ছা, পণ্যের জীবন চক্রটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক, যেখানে আমরা খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব। 5টা স্তর আছে, এখানে কি 4টা আছে? 4টা নাই। ওকে, আমি চলে যাই আমার এখানে। চলো এবার আমরা লেটস স্টার্ট পণ্যের জীবন চক্র, যে একটা প্রোডাক্ট সাইকেল এটাকে আমরা বলি। যে আমরা যখন পৃথিবীতে এসেছি, একটা মানুষ আমরা যখন জন্ম নিয়েছি, দেখো আমাদের একটা প্রোডাক্ট সাইকেল আছে। আমরা জন্ম নিয়েছি, খেয়াল করো, আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি। এই জন্ম নেওয়ার পরে আমাদের বিভিন্ন স্টেজ আছে। আমরা প্রথমে স্কুলে গেলাম, তাই না? প্রথমে স্কুলে গেলাম আমরা প্রাথমিক স্কুলে গেলাম, বা 10ম শ্রেণীর স্কুলে গেলাম। এরপর আমরা কোথায় গেলাম? এরপরে আমরা কলেজে গেলাম, তাই না? এরপর আমরা কলেজ থেকে আমরা ইউনিভার্সিটিতে গেলাম, কলেজ থেকে আমরা ইউনিতে গেলাম, ঠিক আছে? ইউনিতে গেলাম। এরপরে আমরা চাকরিতে গেলাম, চাকরি জীবনে গেলাম। এই চাকরি জীবন শেষে ফাইনালে কি হয়? যে আমরা যেখান থেকে এসেছি আমরা আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। সো এই যে একটা মানুষের জীবন চক্র, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেকগুলো বিষয়ের মধ্যে সে যাচ্ছে, তাহলে সেমভাবে একটা পণ্যের জীবন চক্র আছে। যে একটা পণ্য জন্ম নেয়, পণ্যটা বিভিন্ন স্টেজ আছে। আমরা স্কুলে থাকলে আমরা কি বলি? আমরা এখানে নাবালক থাকি, নাবালক থাকার পরে এখানে আমরা সাবালক হই, সাবালক হওয়ার পরে এখানে আমরা একদম পূর্ণতা পাই, পূর্ণতা এখানে, আর এখানে আমরা পূর্ণতা পেয়ে যাই। সো পূর্ণতা পাওয়ার পরে আবার আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি, তাই না? সেমভাবে পণ্যের একটা জীবন চক্র আছে। এই পণ্যের জীবন চক্রটা আমরা এখন দেখার চেষ্টা করবো। একটা পণ্যের শুরু থেকে শেষ অবধি কিভাবে কি হচ্ছে সব কিছু আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো এরকম একটা পণ্যের, আচ্ছা বেশি দাগায় ফেলছি,
না এমনি হবে না, আচ্ছা এমনি আমি দাগাই, এমনি দেখাই দিব। সো আমরা পণ্যের জীবন চক্র কি দেখবো, দেখো আমরা এখানে একটু পড়ি আমরা, যে একটা পণ্য বাজারে প্রবেশ থেকে শুরু করে, দেখো খেয়াল করো এখানে কি লেখা আছে, একটা পণ্য বাজারে প্রবেশ থেকে শুরু করে, বাজারে প্রবেশ করলো তার মানে কি একটা পণ্যের জন্ম থেকে শুরু করে, বাজার থেকে সম্পূর্ণ বিলীন মানে কি মৃত্যু, একটা পণ্যের জীবন শুরু থেকে শেষ অবধি যে যতগুলো পথ অতিক্রম করে সবগুলোকে আমরা কি বলছি, পণ্যের জীবন চক্র। এই পণ্যের জীবন চক্রে কয়টা স্তর আছে, 5টা স্তর আছে। পণ্যের জীবন চক্রে কয়টা স্তর আছে, 5টা স্তর আছে। প্রথমে আছে কি পণ্য উন্নয়ন, এরপরে হচ্ছে সূচনা, এরপরে প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। আমি যদি এখন একটু এখানে যাই দেখো, তাহলে এই প্রথম যে স্টেজটা, এই যে প্রথম যে স্টেজ আছে এই স্টেজটাকে আমরা কি বলবো, এই স্টেজটাকে আমরা বলবো পণ্য উন্নয়ন স্টেজ। এই স্টেজটাকে আমরা কি বলবো, পণ্য উন্নয়ন স্টেজ। পণ্য উন্নয়ন, পণ্য উন্নয়নের পরে কি করা হয়, পণ্যের সূচনা হয়, পণ্যের সূচনা হয়, পণ্যের কি হয়, সূচনা হয়। এই পণ্য সূচনা হওয়ার পরে পণ্যের প্রবৃদ্ধি স্তর আসে, প্রবৃদ্ধি স্তর আসে, প্রবৃদ্ধি আসার পরে ফাইনালি আসে কি 1 2 3 4, আচ্ছা 4টা হয়ে গেছে, পূর্ণতা আসে, তাই না? আরেকটা লাগবে আমার, পূর্ণতা, পূর্ণতা আসে। হ্যাঁ এইবার হয়ে যাবে, পূর্ণতা আসে। এবং ফাইনালি আরেকটা স্টেজ আসে, সেটা হচ্ছে আমাদের জন্য পৃথিবীতে যেমন আমরা আসছি চলে যাব, সেম ভাবে পণ্যের একটা পতন স্তর আছে। দূর ফাইনালি যে স্টেজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পতন স্টেজ, ঠিক আছে, পতন স্টেজ। তাহলে আমরা পণ্যের 5টা স্টেজ দেখছি। পণ্যের স্টেজ কয়টা দেখছি, 5টা। তোমাদের বইয়ে ঠিক এভাবেই আছে, আমি যেভাবে দাগাচ্ছি এভাবেই আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা কি টায়ার্ড বলো তো? দেখো আমরা এখানে আরেকটু চার্ট তৈরি করব, সেটা হচ্ছে ওকে, 2টা রেখা থাকবে, ঠিক আছে। এটা এই যে রেখাটা আছে, এই রেখাটাকে এই যে রেখা তোমরা দেখতে পাচ্ছ, এই রেখাটার নাম তোমরা কি দিবা, এই রেখাটার নাম দিবা হচ্ছে, এটা হচ্ছে তোমার বিক্রয় রেখা। এটা কোন রেখা, এটা হচ্ছে বিক্রয় রেখা। আরেকটা আছে, আরেকটা রেখা আমরা পাবো, সেটা হচ্ছে এই যে পরের রেখাটা দেখতেছো, এই যে এই রেখাটা, এই রেখাটাকে আমরা বলবো মুনাফা রেখা। এই যে নিচের যেটা আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো মুনাফা রেখা।
নিচের রেখাটাকে আমরা কি বলবো, মুনাফা। আমরা এটার মাধ্যমে আজকে এই জিনিসটা বোঝানোর মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করবো, ঠিক আছে। আমি চাইলে তোমাকে ওখানে স্লাইড থেকে ডিরেক্ট পড়াইতে পারতাম, বাট তোমরা অলওয়েজ জানো যে আমার ইন্টেনশন ভিন্ন। আমার ইন্টেনশন হচ্ছে 4 জন আছে ক্লাসে, থাক 4 জন থাকলেও প্যারা নেই, অল ইজ ওয়েল। যারা আছে তারাই শিখবে। অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে যারা অনেকে আমার রেকর্ড ক্লাস দেখে, ডাজ নট ম্যাটার কয়জন আছে, বাট আমরা ক্লাসগুলো নিয়মিত নিব। সো পণ্য উন্নয়ন স্তরে আমরা কি করি দেখো, আমরা পণ্য উন্নয়ন স্তরে আমরা চিন্তা করি, আমরা পণ্য তৈরির চিন্তা করি। আমরা কি করি এখানে, পণ্য তৈরির চিন্তা করি, পণ্য তৈরির চিন্তা করি, পণ্য তৈরির চিন্তা। তাহলে এই যে এখানে যে আমি পণ্য তৈরির চিন্তা করছি, তোমরা আমার সাথে নোট করো, পণ্য তৈরির যে চিন্তা করছি, তাহলে এই জায়গায় কি আমরা আসলে কোনো পণ্য আছে, পণ্য নাই। তার মানে কি এখানে হচ্ছে গবেষণা করা হয়, এখানে কি করা হয়, গবেষণা করা হয়, গবেষণা করা হয়, গবেষণা। এখানে আমরা কি করি, গবেষণা করি, পণ্য উন্নয়ন নিয়ে কাজ করি। তাহলে দেখো তো, যেহেতু এখানে আমার কোনো পণ্যই নাই, তাহলে এখান থেকে কি এই যে স্টেজটা, এই স্টেজে কোনো বিক্রয় থাকবে, বিক্রয় থাকবে না। যার কারণে দেখো বিক্রয় যে রেখাটা আছে, এই বিক্রয় রেখাটা শুরু হচ্ছে কই থেকে, সূচনা থেকে। বিক্রয় রেখাটা শুরু হচ্ছে কই থেকে, সূচনা থেকে। কারণটা কি, কারণটা হচ্ছে আমরা যে স্টেজটা এখানে দেখলাম, এই স্টেজে হচ্ছে গবেষণা করছি, উন্নয়ন করছি, এখনো এখানে বাস্তবে কোনো পণ্য নাই। যেহেতু এখানে কোনো পণ্য নাই, তাহলে কোনো বিক্রয় থাকছে না। আমরা যদি মুনাফার সূত্র লিখি, মুনাফার সূত্র কি দেখো তো, মুনাফা মানে কি, বিক্রয় মাইনাস আমার কি ব্যয়, তাই না, বিক্রয় মাইনাস ব্যয়। তাহলে দেখো তো এখানে তো বিক্রয় নাই, তাহলে এখানে আমার বিক্রয়ের পরিমাণটা কেমন, বিক্রয়ের পরিমাণ 0। ধরো যদি গবেষণা উন্নয়নের পেছনে যদি 20 টাকাও ব্যয় হয়, তাহলে এখানে তোমার কি দেখাবে, ক্ষতি দেখাবে না, এখানে ক্ষতি দেখাবে। যার কারণে দেখো এখানে মুনাফা রেখাটা কি, ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে এখানে মুনাফাটা কেমন, মুনাফাটা হচ্ছে ঋণাত্মক। এখানে মুনাফাটা কেমন, মুনাফাটা হচ্ছে ঋণাত্মক। এখানে মুনাফাটা কেমন, ঋণাত্মক। এখানে কোনো মুনাফা হচ্ছে না। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের যখন সূচনা স্তর যেটা আছে সেখানে কোনো মুনাফা হয় না, বরং এখানে ক্ষতি হয়, মাইনাস প্রফিট থাকে, নেগেটিভ থাকে, মাইনাস থাকে, নেগেটিভ থাকে। এরপরে দেখো আমরা যখন আসলাম সেকেন্ড স্টেজ, সেটা কি, পণ্য সূচনা। এই সূচনা স্তরে পণ্য বাজারে ছাড়া হয়। সূচনা স্তরে আমরা কি করি, পণ্য বাজারে ছাড়ি, পণ্য বাজারে ছাড়া হয়, পণ্য বাজারে ছাড়া হয়। পণ্য বাজারে ছাড়া হয় কোন স্তরে বলো তো, পণ্য বাজারে ছাড়া হয় সূচনা স্তরে। সূচনা স্তরে আমরা কি করছি, পণ্য বাজারে ছাড়ছি। তাহলে পণ্য যখন বাজারে ছাড়ছো, তার মানে কি তোমার পণ্যের বিক্রয় হবে না, তোমার পণ্যের বিক্রয় হবে। তাহলে পণ্যের যখন বিক্রয় হচ্ছে দেখো তো, তাহলে এখানে কি হচ্ছে, এখানে বিক্রয়টা কম হচ্ছে, বিক্রয় কম কিন্তু বিক্রয় তো হচ্ছে, তাই না। তাহলে পণ্যের বাজারে যেহেতু ছাড়তেছো, এখানে পণ্য বিক্রয় হচ্ছে কিন্তু বিক্রয়টা কি দেখো তো অনেক কম, অনেক বড় জায়গা, কিন্তু বিক্রয়টা কি, বিক্রয় এখানে কম হচ্ছে। তাহলে এখানে বিক্রয় কম হচ্ছে, কিন্তু এখানে তোমাকে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন করতে হচ্ছে না, যেহেতু পণ্য বাজারে আসছে। তাহলে এখানে তোমাকে প্রচুর পরিমাণ কি করতে হবে, বিজ্ঞাপন করতে হবে। তাহলে বিজ্ঞাপন খরচ অনেক বেশি হবে, এখানে বিজ্ঞাপন খরচ কি হবে, অনেক বেশি হবে। কোন স্তরে, বিজ্ঞাপন খরচ অনেক বেশি হচ্ছে কোন স্তরে, আমাদের সূচনা স্তরে। বিজ্ঞাপন খরচ অনেক বেশি হচ্ছে কোথায়, এই যে সূচনা স্তরে। পণ্য বাজারে ছাড়লাম, বিক্রয় কম, বিক্রয় খরচটা অনেক বেশি। যার কারণে কি হয় দেখো, এই পর্যন্ত পণ্যের সূচনা স্তরে এতটুকু অংশ পর্যন্ত কোনো মুনাফা নাই। তাহলে মুনাফা রেখাটা এখানে এই যে নিচ দিয়ে গেছে, তার মানে এই পর্যন্ত নেগেটিভ, বাট এখানে এসে একটু পজিটিভ হয়েছে। তার মানে এখানে আমার মুনাফা যেটা আছে, মুনাফা হচ্ছে অধিকাংশ সময় ঋণাত্মক, মুনাফা অধিকাংশ সময় ঋণাত্মক, কিন্তু অধিকাংশ সময় কি হয়, মুনাফা অধিকাংশ সময় ঋণাত্মক, কিন্তু সব সময় না। কারণ কি দেখো, একদম শেষের দিকে গিয়ে একটু প্রফিট হয়েছে, একদম শেষের দিকে দেখো, এই যে মুনাফা রেখা যেহেতু এটা, তাহলে একদম শেষের দিকে যদি আমরা চিন্তা করি, একদম শেষের দিকে যদি আমরা চিন্তা করি দেখো, তাহলে একদম শেষের দিকে দেখো এই জায়গাটা, এই জায়গাটাতে কি হয়েছে, এই জায়গাটাতে হচ্ছে প্রফিট হয়েছে। এই জায়গাটাতে কি হয়েছে, এই জায়গাটা গিয়ে তার একটু প্রফিট হয়েছে, এই জায়গাতে কি গিয়ে হয়েছে, তার একটু পরিমাণ প্রফিট হয়েছে। দেখছো, এমনি চার্ট করে তোমাদের কেউ বুঝাবে, এত তোমাদের পরিশ্রম করে তোমাদের পেছনে, তোমরা ক্লাস করতে চাও না, রেকর্ড ক্লাস করো। দেখো এরপরে প্রবৃদ্ধিতে কি হচ্ছে দেখো, এখানে বিক্রয়টা দেখো, এখানে দেখো
বিক্রয়টা কিভাবে বাড়তেছে, বিক্রয়টা ধুর ধুর করে বাড়তেছে, তার মানে খুব দ্রুত গতিতে এখানে বিক্রয়টা বাড়তেছে। তাহলে প্রবৃদ্ধি স্তর সম্পর্কে আমরা কি জানবো, যে প্রবৃদ্ধি স্তরে বিক্রয় পরিমাণ দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তাহলে বিক্রয় দ্রুত বৃদ্ধি পায়, দ্রুত হারে বৃদ্ধি পায়। বিক্রয়টা কেমন হয়, দ্রুত হারে বৃদ্ধি পায়। বিক্রয়টা কেমন, যে দ্রুত হারে বৃদ্ধি পায়। হার শব্দটা শুনলেই প্রবৃদ্ধি স্তর। যদি বলে হার কোথায় সবচেয়ে বেশি, প্রবৃদ্ধি স্তর, তাহলে বিক্রয় যেহেতু দ্রুত বাড়ছে তাহলে মুনাফার পরিমাণটাও অনেক বেশি হবে। বেশি হবে না, মুনাফার হারও বৃদ্ধি পায়। মুনাফার হার কি হচ্ছে, বৃদ্ধি পায়। কিভাবে বুঝবা মুনাফার হার বৃদ্ধি পায়, দেখো তো ভাই, এই যে মুনাফা রেখা, এই যে মুনাফা রেখা আমার, এই মুনাফা রেখাটা দেখো, এই যে মুনাফা রেখা একদম তরাত করে উপরে উঠে গেছে না, উপরে শুধু উঠতেছে, উপরে শুধু উঠতেছে, উপরে শুধু উঠতেছে, উপরে শুধু উঠতেছে। তার মানে এখানে মুনাফার হারটা কেমন হচ্ছে, দ্রুত হারে বাড়ছে। তাহলে বিক্রয় দ্রুত হারে বাড়ে বৃদ্ধি পায়, মুনাফার হার দ্রুত হারে বৃদ্ধি পায়। আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা কি দেখো, এই যে আমাদের প্রতিষ্ঠানে এত পরিমাণ তোমরা যুক্ত হয়েছ, অনেকের জ্বলতেছে না, অনেকের ফেটে যাচ্ছে না, ফেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, প্রতিযোগীরা পণ্য নিয়ে আসতেছে। তাহলে এই স্তরে প্রতিযোগী বাজারে প্রবেশ করে, কি করে, প্রতিযোগী বাজারে আসে, প্রতিযোগী বাজারে প্রবেশ করে। প্রতিযোগী কি করে, বাজারে প্রবেশ করে। প্রতিযোগী বাজারে প্রবেশ করে কোন স্তরে, উত্তর হচ্ছে প্রবৃদ্ধি স্তরে। বিক্রয় দ্রুত হারে বাড়ে, মুনাফার হারও বৃদ্ধি পায় এবং প্রতিযোগিতা বাজারে আসতেছে। শিহাব হোসেন, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এরপরে দেখো আমরা কোথায় চলে আসছি এবার, পূর্ণতা স্তরে। পূর্ণতা স্তরে কি হয়েছে দেখো, যে বিক্রয়টা এখানে হাইয়েস্ট, এরপরে কি হচ্ছে, বিক্রয়টা আবার ধীরে ধীরে কমতেছে, বিক্রয়টা কি হচ্ছে, ধীরে ধীরে আবার কমে যাচ্ছে। তাহলে পূর্ণতা স্তর সম্পর্কে আমরা জানি যে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ। দেখো পূর্ণতা স্তর সম্পর্কে আমরা কি দেখবো, এখানে বিক্রয় সর্বোচ্চ, বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ, পরিমাণটা কেমন হচ্ছে, বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ। যেখানে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ, দেখো তো মুনাফার হারটা এখানে সর্বোচ্চ না। এরপরে আচ্ছা, এই জায়গায় একটু পরিষ্কার করে দেই, এখানে একটু চারটাতে গরমিল হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমার যে মুনাফা হচ্ছে, ধরো যে এটা মুনাফাটা এমনি ধীরে ধীরে কমবে, আবার তো বেড়েই গেল। তাহলে মুনাফা এখানে এই পর্যন্ত এসে এমনি কমে যাবে, বিক্রয়টা হচ্ছে এমনি এসে এমনি কমে যাবে। ওকে, তাহলে এখানে বিক্রয়ের পরিমাণ খেয়াল করো, আমরা যেটা বলছিলাম যে বিক্রয়ের পরিমাণ যেটা আছে, বিক্রয়ের পরিমাণটা সর্বোচ্চ হবে। এরপরে হচ্ছে বিক্রয়ের পরিমাণ যেহেতু সর্বোচ্চ, মুনাফার পরিমাণটাও সর্বোচ্চ, মুনাফার পরিমাণ সর্বোচ্চ। ঠিক আছে, মুনাফার পরিমাণ কেমন হবে, সর্বোচ্চ হবে। এবং দেখো তোমাকে এই জায়গায় যেটা হবে, যদি বলে মুনাফার হার সবচেয়ে বেশি কোথায়, মুনাফার হার সবচেয়ে বেশি কোথায়, মুনাফার হার সবচেয়ে বেশি যদি বলে, দেখো যদি বলে মুনাফার হার সবচেয়ে বেশি কোথায়, বিক্রয়ের হার সবচেয়ে বেশি কোথায়, যদি বলে হার সবচেয়ে বেশি কোথায়, উত্তর হবে প্রবৃদ্ধি স্তর। হার সবচেয়ে বেশি কোথায়, প্রবৃদ্ধি স্তর। যদি বলে পরিমাণ সবচেয়ে বেশি কোথায়, পরিমাণ সবচেয়ে বেশি হইলে পূর্ণতা স্তর হবে। এখানে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে এই স্তরটাতে অনেক বেশি প্রতিযোগিতা হবে, তার মানে এটা হচ্ছে তখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বাজারটা কেমন হবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা প্রবেশ করব, যেখানে কি হবে, অনেক প্রতিযোগী থাকবে, অসংখ্য প্রতিযোগী থাকবে, অসংখ্য বা অনেক বেশি কি থাকবে, প্রতিযোগী থাকবে। ওকে, এরপরে দেখো কি ঘটলো, এরপরে যখন সে পতন স্তরে আসলো, দেখো বিক্রয়টা ধীরে ধীরে কমতেছে, মুনাফাটা কমতেছে। তার মানে যখন আমরা পতন স্তরে আসলাম, সেক্ষেত্রে কি বিক্রয় আবার কি হচ্ছে, বিক্রয় কমে, বিক্রয় কমে, বিক্রয় কমার সাথে কি হয়, মুনাফা কমে, মুনাফা
কমে। এই সময় আর প্রতিযোগী আসবে না, এই সময় আর প্রতিযোগী আসবে না, কারণ তোমার পণ্যটা বাজার থেকে চলে যাচ্ছে, পণ্যটা বাজার থেকে উঠে যাচ্ছে, তাহলে প্রতিযোগী এসে কি করবে, তাহলে বিক্রয় ধীরে ধীরে কমছে, মুনাফা ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং আলটিমেটলি দেখা যায় ধীরে ধীরে ওই কোম্পানি ওই প্রোডাক্টটা বাজার থেকে তুলে নেয়। দেখো তো তোমাদের যে এত সুন্দর করে কষ্ট করে ছক এঁকে এঁকে পুরো জিনিসটা বুঝালাম, তোমরা বুঝেছো কিনা? যদি বুঝে থাকো সকলে একটু নোট করে নাও, ঠিক আছে? নোট করে নিয়ে আমাকে জানাও, সকলে একটু নোট করে নাও, নোট করে নিয়ে আমাকে জানাও। সকলের নোট হয়েছে? আমাদের ইসরাতের নোট হয়ে গেছে। তুমি যদি অফলাইনেও পড়ো, তোমাকে মার্কেটিং এভাবে ধরে ধরে কেউ বুঝাবে? জাস্ট নিজেকে প্রশ্ন করো, তোমার মার্কেটিং যখন তোমার ক্লাসেও পড়ানো হয়, এত ডিটেলস, এত নোট করে করে এভাবে চার্ট এঁকে এঁকে কেউ পড়ায়? দেখো আমরা যেটা বলছি সেখানে সেটাই আছে। দেখো এই যে প্রথমে কি ছিল যে পণ্যের উন্নয়ন স্তর, এখানে কি করতে হয়, ধারণা খোঁজে উন্নয়ন করা হয়, বিনিয়োগ ব্যয় অনেক বেশি, মুনাফা ঋণাত্মক, প্রতিযোগী নাই। এরপর দেখো বিক্রয়ের পরিমাণ কম, প্রতিযোগী থাকে না, ক্রেতা প্রতি খরচ অনেক বেশি, এখানে মুনাফা হচ্ছে, বিজ্ঞাপন অনেক বেশি করতে হচ্ছে, পণ্য সম্পর্কে স্বচ্ছন্দ সৃষ্টি করা হচ্ছে, জীবনচক্রের প্রবৃদ্ধি দেখো, বিক্রয়ের পরিমাণ দ্রুত হারে বাড়তে থাকে। এই জিনিসগুলো তোমাকে আমি পড়াইতে পারতাম, বাট আলটিমেটলি কিভাবে হচ্ছে সেটা আমি চার্টের মাধ্যমে দেখাইছি। ক্রেতা প্রতি খরচ কমতে থাকে, মুনাফা কি হয়, বাড়তে থাকছে। ওকে, প্রতিযোগীর আবির্ভাব, যে প্রতিযোগী এখানে তোমার চলে আসতেছে। এরপরে দেখো বিক্রয়ের পরিমাণ কেমন হয়, বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ হয়, প্রবৃদ্ধি কমতেছে মানে কি, দেখো প্রবৃদ্ধি কমে মানে হচ্ছে ওই যে বিক্রয়টা প্রবৃদ্ধি যেভাবে বাড়তেছিল ওইটা আর বাড়তেছে না। কি হচ্ছিল, আমরা দেখেছি এটা পূর্ণতা এখানে গিয়ে ফ্ল্যাট হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আর সে পরিমাণ বাড়তেছিল না, প্রবৃদ্ধি বাড়ছিল না, কিন্তু বিক্রয়ের পরিমাণটা কেমন ছিল, সর্বোচ্চ ছিল। খরচ ক্রেতা প্রতি অনেক কম হয়, এই জায়গায় মুনাফা অত্যন্ত বেশি অর্থাৎ সর্বাধিক হয়, প্রতিযোগিতা কেমন হয়, তীব্র হয়। এরপর আমরা পতন দেখেছিলাম। দেখো পতন, বিক্রয়ের পরিমাণ কমতে থাকে, খরচ ক্রেতা প্রতি খরচ কম হয়, কমতে থাকে, বাজারজাতকরণের উদ্দেশ্য খরচ কমানো বা ব্র্যান্ডের সুবিধা নেওয়া, এই জিনিসগুলো এখন এখানে এসেছে। দেখো তো ক্রেতা প্রতি সর্বোচ্চ খরচ কোথায় হয়, যেখানে আমার মুনাফাই হয় না সেখানে আমার ক্রেতা প্রতি সর্বোচ্চ খরচ না, সেটা কোথায় ছিল, উন্নয়ন স্তরে। যেখানে আমাদের ক্রেতা প্রতি খরচ একদম সর্বনিম্ন ছিল। এরপর দেখো কোন স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, কি বলছে, বিক্রয় সর্বোচ্চ, এটা আমরা দেখেছি কোথায়, পূর্ণতাতে। কোথায় দেখছি, পূর্ণতাতে দেখছি। এরপর দেখো তো পণ্যের জীবনচক্রে কোন স্তরে বাজারজাত কৌশল ব্যবহার করা হয় না, পতনে, কারণ পণ্যটা উঠে তোমার এখান থেকে ধরো যে পণ্যের জীবনচক্রে কোন স্তরে বাজারজাতকরণ কৌশলে ব্যবহার হয় না। সো আমরা যদি একটু দেখি তাহলে এখানে উত্তর কোনটা দেখাবে, যে পূর্ণতা আছে, এখানে করতে হবে, প্রবৃদ্ধি আছে, সূচনা আছে। সো প্রবৃদ্ধিতে তুমি এমনিই উঠে যাবা, তোমার পণ্যটা এমনিই উঠে যাবে। সো এই জায়গায় তোমার মার্কেটিংয়ের খুব একটা দরকার নাই, তোমার মার্কেটিং এখানে দরকার আছে, এখানে দরকার আছে, পূর্ণতাতে দরকার আছে, কিন্তু প্রবৃদ্ধিতে কোনো মার্কেটিং দরকার নাই। কোনটা স্তরে অন্তর্ভুক্ত, এটা আমরা দেখেছি যে পণ্য উন্নয়ন। সো এই জিনিসগুলো কিন্তু আমরা সবগুলো মাত্রই দেখেছি। সো এই যে হচ্ছে আমাদের আজকের পুরো লেকচার। সো এই লেকচারে তোমাদের যেগুলো মার্কেটিং ভিজুয়ালাইজেশন করে দেখানো উচিত, যে চার্ট এঁকে এঁকে পড়ানো, সেগুলো কিন্তু আমি চেষ্টা করি। আমার দিক থেকে তোমরা কোনোদিন কম পাবা না, যে তোমাদের কোনোদিন ইনশাল্লাহ মনে হবে না, অভিযোগ দেওয়ার আমি জায়গা রাখবো না, মনে হবে না যে জাফর ভাই আমাদের কম পড়িয়েছে, উনি আমাদের পেছনে কম এফোর্ট দিয়েছে, এটা ইনশাল্লাহ কখনো তোমরা ফিল করবা না। এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি। ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নিয়মিত এখন তো ক্লাস দিয়ে আছে, প্রচুর ক্লাস। সো প্রচুর ক্লাস করতে হবে, কারণ সামনে তোমাদের অনেকের সিনিয়রদের পরীক্ষা আছে। সো যেহেতু প্রচুর ক্লাস, নিয়মিত ক্লাসগুলো করো এবং অন্যদের চেয়ে অনেক গুণ এগিয়ে থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।